মনোকামনা প্রাপ্তির জন্য বেস্ট দেবতা হচ্ছে গণপতি। চন্দ্রকেতু কানেকশন যদি কারোর থাকে তো এতে তোমার অনেক প্যারানর্মাল ঘটনা তারা দেখতে পেতে পারে। এটা ইভেন পজেসও হতে পারে। হ্যাঁ, তো এটা ডাইরেক্ট প্রেডিকশন কাউকে করা যাবে যদি কারোর চন্দ্রকেতু থাকে, দ্যাট দিস পারসন ইজ গোয়িং টু গেট আ ডিভোর্স। একদম 100% অ্যাকিউরেট হবে এই প্রেডিকশনটা। মানে এটা থাকলে কেউ বলতেই পারে যে আচ্ছা এই মানুষটার উপরে কেউ কখনো কোনো ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি কিছু করতে পারে। অন ক্যামেরা হয়তো বলা উচিত হবে না, বাট স্টিল টেন্ডেন্সিও তাদের মধ্যে অনেক বেড়েছে। তার ঊর্জা দেখে কোনোভাবে আকর্ষিত হয় এই ভৈরব নাথ বলে যার কথা আমি উল্লেখ করছি, ভৈরব নাথের কথা বলছি, তার গর্দন কোনোভাবে কেটে ফেলেন। মাথাটা যখন মাটিতে পড়ছে সে সময় মা বলে তাকে মানে রেসপেক্ট দেন। কি হয়েছে, আমার কাছে রাতে একটা ভয়েস টেক্সট আসে হোয়াটসঅ্যাপ, আননোন নাম্বার। ও বলছে কৌস্তব আমি খুব বিপদে পড়েছি, ঠিক আছে তুমি প্লিজ আমাকে কল করো, আমি হয়তো বেশিক্ষণ থাকবো না বা বাঁচবো না বা কিছু। বলছে তুমি প্লিজ ফোন ধরে রাখো, তুমি ফোন রাখলেই হয়তো ওরা চলে আসবে বা ওরা ধরে নেবে বা কিছু। আয়নার ভেতর থেকে মনে হচ্ছে কোনো ভয়েসেস বা উইসপারিং শুনতে পায় এবং সেই ফেসটা ওকে দেখছে। এই মন্ত্রটা যদি কেউ করে যে কখনো কোনো সর্পহত্যা দেখেছো, করতে বলেছো, নিজে করেছো, সব কটাতেই তোমার এই দোষটা লাগবে। বাট এই যে কালসর্প দোষ বা কালসর্প যোগ যেটা, এটা মানুষকে কিভাবে এফেক্ট করে? কৌস্তবের আড্ডার আজকের এই হরর অকাল্ট যে পডকাস্টটা রয়েছে সেটা সকলে শেষ অবধি শুনুন। কেমন লাগছে কমেন্ট করে জানান। আমি এত দিন অনেক ধরনের পডকাস্ট করেছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স শুনেছি, অনেক স্পিরিচুয়াল টক্সের মধ্যেও থেকেছি, বাট আজকের এই পডকাস্ট না একদমই ডিফারেন্ট। আজকে আমার সাথে আছেন অ্যাস্ট্রোলজার সুজন্য। এমন এমন বিষয়ে কথা হয়েছে, এমন এমন জিনিস আমরা জেনেছি, এমন এমন পার্সপেক্টিভ উঠে এসেছে যেগুলো হয়তো এর আগে আপনারা কখনোই শোনেননি। আজকে সুজন্য যেমন অকাল্ট অ্যাস্ট্রোলজির বিভিন্ন অজানা তথ্য তুলে ধরেছে যেটা জানলে আপনারা উপকৃত হবেন, তেমনই আমি নিজের লাইফের একটা কেস স্টাডি এখানে শেয়ার করেছি। পুরো পডকাস্টটা শেষ অবধি শুনবেন, জানাবেন কেমন লাগলো, এবং হ্যাঁ আজকের এই এপিসোড আপনাদের যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন, কারণ আপনারা যত শেয়ার করবেন তত এই এপিসোডটা সকলের মাঝে ছড়িয়ে পড়বে এবং তারাও জানার সুযোগ পাবে। কোথা থেকে দেখলেন আজকের এই এপিসোড কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনিও যদি আপনার ঘটনা শেয়ার করতে চান, আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার এমন একটা পডকাস্ট যা আপনাদের সামনে তুলে ধরবে এমন কিছু অজানা তথ্য যা হয়তো কল্পনাতেও আপনারা ভাবতে পারেননি, বিকজ সামটাইমস রিয়েলিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে অ্যাস্ট্রোলজার সুজন্য। হ্যালো সুজন্যদা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো তুমি কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বিষয়টা হচ্ছে যে তোমার সাথে আমার অনেক দিন অনেক রাত এই অকাল্ট, তন্ত্র, বিভিন্ন হরর অ্যাসপেক্ট এইসব নিয়ে কথাবার্তা হয়েছে, বাট ফার্স্ট টাইম আজকে আমরা অন ক্যামেরা রয়েছি এবং অনেক কিছু নিয়ে আজকে আমরা হয়তো কথাবার্তা বলবো। যারা যারা আজকের এই এপিসোডটা দেখছেন শুনছেন, তাদের যদি অকাল্ট ওয়ার্ল্ডে তান্ত্রিক অ্যাসপেক্টে ইন্টারেস্ট থাকে বা হররে ইন্টারেস্ট থাকে, তারা ডেফিনেটলি আজকের এই এপিসোডটা দেখবেন। আর কোনো কিছু শুরু করার আগে আমরা একজনেরই আরাধনা করি, তিনি হচ্ছেন গণপতি, গণেশ ঠাকুর আমাদের। তো আমি জানতে চাই সুজন্যদা, এই যে গণপতি নামটার মধ্যে আমরা কিন্তু গণপতি বলি, গজপতি বলি না, গণের একটা উল্লেখ রয়েছে এবং এই জায়গা থেকে আমরা গণের ব্যাপারেও আসবো, দেবগণ, রাক্ষসগণ, অনেক কিছু। তো স্টে টিউনড। আমাকে জাস্ট একটা কথা বলো, এই যে গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরের উৎপত্তি কিভাবে? আর একটা জিনিস খুব বেশি পাওয়া যাচ্ছে এখন, সেটা হচ্ছে উচ্ছিষ্ট গণপতির উল্লেখ, যেটা হয়তো খুব বেশি আগে হতো না, বাট এখন উচ্ছিষ্ট গণপতির একটা ট্রেন্ড রয়েছে। তো
কারা কারা এই উচ্ছিষ্ট গণপতির আরাধনা করতে পারে? আমরা একটা একটা করে আসছি। ফার্স্টে তুমি বলো গণপতির আবির্ভাব কিভাবে? দেখো, তুমি প্রথমেই উচ্ছিষ্ট গণপতি উল্লেখ করেছো, যেটা আমার তো এই টপিক নিয়ে কথা বলার অনেক দিনই ইচ্ছা ছিল। তো সবার প্রথমে তোমাকে বলি, যেটা আমার যে পারসেপশন, তাতে আমার মনে হয় যে গণেশ ঠাকুরের যে জন্ম আর কি, কীভাবে উনি এলেন, তো সেটার যে মাধ্যম বা যে ফরম্যাটটা ফলো করা হয়েছিল, সেটা কোথাও না কোথাও উচ্ছিষ্টই, মানে গণেশা, লর্ড গণেশা ইটসেলফ ইজ এ উচ্ছিষ্ট মানে দেবতা। কেন? তার কারণ হচ্ছে মা পার্বতী যেভাবে গণেশ ঠাকুরকে সৃষ্টি করেছিল প্রথমে, তো সেটা হচ্ছে তার বডির রিমেন্স দিয়ে, স্নান করতে গিয়ে তার বডির রিমেন্স দিয়ে সে গণেশ ঠাকুরকে তৈরি করেন। ঠিক আছে, শরীরের ময়লা দিয়ে বেসিক্যালি। তো এই যে পার্টিকুলার প্রসেসটা, এটা নর্মাল নয়, এটা উচ্ছিষ্ট প্রসেসের মধ্যেই পড়বে। হ্যাঁ, তো সেটা মেক্স দিস দেবতা উচ্ছিষ্ট বাই নেচার। ঠিক আছে, তো এখানে আলাদা করে উচ্ছিষ্ট গণপতি বলতে তুমি যেটা বোঝাচ্ছ, সেটা একটা আলাদা তান্ত্রিক ফর্ম, সেটা নিয়ে আমরা আসবো পরে। তো এখানে তো দেখো, গণেশ ঠাকুরের গল্প আমরা সবাই জানি, যে দ্বাররক্ষী হিসেবে গণেশ ঠাকুরকে প্লেস করা হয়। মা পার্বতী তখন স্নানাগারে ছিলেন, তো সেখানে তারপরে শিব ঠাকুর আসেন সেখানে, মানে তিনি প্রবেশ করতে চান সেই জায়গায়, সেখানে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের মধ্যে একটা মানে কি বলবো, ব্যাটল কাইন্ড অফ সিচুয়েশন হয়, মানে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে, এবং সেখানে তার শিব ঠাকুর রেগে গিয়ে তার ত্রিশূলের ব্যবহার করে তার গলাটা কোনোভাবে সে মানে বিহেডেড করে দেয়। তো তারপরে তো তোমরা গল্পটা জানোই, যে তারপরে হাতির মাথা দিয়ে সেটাকে ঠিক করা হয়, এবং তারপরে উই নো হিম অ্যাজ গণপতি। ওকে, গণপতি কেন, গজপতি নয় কেন? গণপতি বিকজ যখন তোমার এই পার্টিকুলার সিচুয়েশনটা মানে ফেস করে আর কি দেবী দেবতারা, তখন কোনোভাবে দেয়ার ওয়াজ আ গ্রিফিং দেবতাদের মধ্যে, যে আচ্ছা আমরা দেবতা হয়ে এরকম একটা কাজ করে ফেললাম। তো তাকে তখন এই পদটা দেয়া হয় যে সে সব গণের অধিপতি, মানে সে কোথাও না কোথাও লিডার টু অল দ্য গণাস। তো গণ কথাটার অর্থ হচ্ছে প্রত্যেক দেবদেবীরই গণ থাকে, মানে একটা কি বলবো, মানে সাব ডিভিশন বলতে পারো। তো ডেমি গডস বা ইত্যাদি তুমি বলতে পারো। তো এই পার্টিকুলার যে সেকশন অফ গডস রয়েছে, ডেমি গডস বলতে কি ডাকিনী যোগিনী এরা? হ্যাঁ, এরা প্রত্যেক দেবদেবীরই রয়েছে। তো ধরো সাপোজ কোনোভাবে আজকে তোমার সাথে আমি কথা বলতে চাইছি ওভার দ্য ফোন, তো তুমি না কলটা ধরে তোমার ম্যানেজার আগে ধরলো, তারপরে আমি মানে কৌস্তব অবধি পৌঁছলাম। তো সেই যে প্রসেসটা, সেটা সাধনার ক্ষেত্রেও মানে একই। তো আগেই তুমি যদি শক্তি সাধনা বা ইত্যাদি তুমি কোনো খুব পাওয়ারফুল দেবী বা দেবতাকে কোনোভাবে সিদ্ধি লাভ করতে চাইছো, তো সেটা নর্মালি তোমার যেভাবে মানে প্রসেস রয়েছে, সেটা হয়তো অনেক লং টাইম লাগবে এবং তোমার সিদ্ধি নাও হতে পারে। ওকে, তো সিদ্ধির জন্য, সিদ্ধি লাভের জন্য গণেশ ঠাকুরের পুজো মাস্ট, বিকজ হি ইজ দ্য লিডার অফ দ্য গণাস। মানে এবং সেটা তাকে এই স্ট্যাটাসটা দেয়া হয়েছে যে সে সব মানে দেবী দেবতার মানে প্রত্যেকের আলাদা আলাদা গণ রয়েছে, যেরকম 64 যোগিনী বা ইত্যাদিও আমরা শুনে থাকি। তো এই ফর্মগুলোকে বাদ দিয়ে ডাইরেক্টলি যদি কেউ প্রথমে গণেশ উপাসনা করে, তাহলে তার জন্য গণেশ ঠাকুর হচ্ছে বেসিক্যালি পোর্টাল ওপেনারের কাজ করে। আচ্ছা, যে তুমি যাতে যে সাধনাই করছো, সে সাধনায় তোমার যাতে সিদ্ধি লাভ হয়, সেই অনুরোধ তুমি গণেশ ঠাকুরকে করে তুমি এগোলে সেই পাথে, তাতে তোমার বাধা বিঘ্ন যাই আসবে, অবস্ট্যাকেল রিমুভার, বিঘ্ন হর্তাও বলে গণেশ ঠাকুরকে। তো সেই কারণবশত তোমার সিদ্ধি লাভের চান্সেস অনেক বেড়ে যাবে, এবং তুমি একটা পার্টিকুলার যে স্টেপ, যেটা আমি বললাম যে তাদের গণেদেরও পুজো আরাধনা করে তাকে প্লিজ করা বা তার কাছে চলে যাওয়া, যেটা মেইন পাওয়ারকে তুমি ওয়ার্শিপ করতে চাইছো, সেটা পুরোপুরি স্কিপ করতে পারো তুমি যদি কেউ গণেশ সাধনায় আগে লিপ্ত হয়, অ্যান্ড দেন হি ইজ দ্য রিমুভার অফ অবস্ট্যাকলস। তো তারপরে নেক্সট লেভেলে তুমি এগোলে তাতে সিদ্ধি লাভের চান্সেস বেশি থাকবে। মানে আমি যদি সিম্পলিফাই করি, মানে কোনো একটা মেন শক্তি রয়েছে, তাদের গণ রয়েছে, ফার্স্টে আমাদের সেই সকল গণের উপাসনা করে তাদের সন্তুষ্ট করে
সেই সিদ্ধি লাভের জন্য আমি যে দেবী বা দেবের আরাধনা করছি তার কাছে পৌঁছতে হবে। বাট এতগুলো গণের যদি আমি উপাসনা করতে যাই বা তাদেরকে সন্তুষ্ট করতে চাই, অনেক সময় বেশি লাগবে। তার জন্য আমি গণপতির আরাধনা করছি, যেহেতু গণের লিডার, তাহলে আমার তাকে সন্তুষ্ট করলেই আমি আমার সিদ্ধি লাভের জন্য যে দেবদেবীর আরাধনা করছি সেখানে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। একদমই তাই, আমি ঠিক বলছি, রাইট? এবার এখানে আসছে সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম গণেশ ঠাকুর একদম সবার আগে পূজিত হন, কিন্তু তার একটা ফর্ম রয়েছে যেটা তুমি বলছিলে, আমরা প্রথমে কথা বললাম, সেটা হচ্ছে উচ্ছিষ্ট গণপতি, মানে গণেশের তান্ত্রিক ফর্ম। দেখো এটা এখন ট্রেন্ডিং টপিক, বাট আমরা যারা ধরো অনেক বছর ধরে সাধনার মধ্যে রয়েছে অনেকেই উচ্ছিষ্ট গণপতির সাধনা করেছেন জীবনে। তো এখানে দেখো এটা তো গুরুবিদ্যা, তাই কোনো আমি উচ্ছিষ্ট গণপতির কোনো মন্ত্র হয়তো আমি এখানে শেয়ার করব না, বাট উচ্ছিষ্ট গণপতির একটা মানে একটা স্টোরিও আছে। সেটা হচ্ছে তোমার বলা হয় যে বিদ্যমান বলে একটি অসুর ছিল, এবং সেই অসুর কোনোভাবে ব্রহ্মার তপস্যা করে একটা মানে বুন লাভ করেছিল, বর চেয়েছিল যে আমাকে যাতে কোনো দেবতা বা কোনো লিভিং বিং না মারতে পারে, যদি তাকে মারতে হয় তাকে কোনোভাবে রতিক্রিয়ায় লিপ্ত থাকতে হবে সেই মুহূর্তে, বা এই রকম কোনো ফর্মের কেউ আমাকে মারতে পারে। মানে সে বলতে চাইছিল যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে করতে তাকে বধ করতে হবে, মানে ফর্মটাই এরকম হওয়া উচিত একদম। তো উচ্ছিষ্ট গণপতি যে ফর্মে আসে সেই ফর্মটাই হচ্ছে যে তার যে শক্তি, তার নাম হচ্ছে বিঘ্নেশ্বরী, মানে তার ওয়াইফ, হ্যাঁ মানে কনসর্ট আর কি। তো তার যে শক্তি তার নাম হচ্ছে বিঘ্নেশ্বরী, এবং বিঘ্নেশ্বরী ইজ প্লেসড অন দ্য লেফট থাই অ্যান্ড শি ইজ নেকেড। তো এবং তারা রতিক্রিয়ায় লিপ্ত, ঠিক আছে? তো ফর্মটাই এরকম, এবং এই ফর্মটা কোনোভাবে এই পার্টিকুলার অসুরের যে ধরো মানে অত্যাচার তখন যেভাবে অত্যাচার করছিল আর কি, ত্রিদেবের কাছে গিয়ে মানে অনুরোধ রাখেন দেবতারা যে এই অসুরকে কোনোভাবে বধ করতে হবে, অ্যান্ড দ্যাটস হাউ দিস পার্টিকুলার ফর্ম কেম ইন টু প্লে। এবার উচ্ছিষ্ট গণপতি দেখো মানে খুব ইজিলি প্লিজড হয় রাদার দ্যান নর্মাল গণপতি, যেহেতু এটা তান্ত্রিক ফর্ম, তো তোমার কাজ অনেক ফাস্ট হবে। এবং এই উচ্ছিষ্ট গণপতির সাধনা মোস্টলি আমরা তখন কাউকে করতে বলি যখন ধরো কারোর কোনোভাবে পারিবারিক সুখ শান্তিতে কোনো প্রবলেম হচ্ছে বা দাম্পত্য কলহ হচ্ছে। অনেক জন্মছকে ধরো আমরা এরকম কিছু পার্টিকুলার প্ল্যানেটারি পজিশনস রয়েছে, যেরকম ধরো কারোর 7th সান রয়েছে, তো এটা একটা ডিভোর্সের কানেকশন, এবং এটা বোথ কেসেস। আমরা অনেক সময় বিয়ে না করতেও বলি এই ধরনের কন্ডিশনে, ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজার কীরকম, তার অ্যানালাইসিস কীরকম, সে কতটা ডায়াগনোসিস করতে জানে। তো এখানে বিভিন্ন আলাদা প্রসেস রয়েছে, আলাদা টেকনিক্স রয়েছে। তুমি নিশ্চয়ই জানোই যে আমি ভৃগুনন্দী নাডি অ্যাস্ট্রোলজার। তো নাডি অ্যাস্ট্রোলজিতে আমরা 7th সানকে এভাবেই দেখি। এবার ডিপেন্ড করছে, বেদিক অ্যাস্ট্রোলজাররা এটা নাও ভাবতে পারে, বাট যেহেতু আমি নাডি অ্যাস্ট্রোলজার তো আমি সেটা নিয়েই কথা বলতে বেশি পছন্দ করি। তো এই পার্টিকুলার কন্ডিশনে অনেক বেদিক অ্যাস্ট্রোলজারদেরও আমি দেখেছি, আমার বন্ধু বান্ধব আছে, প্রচুর অ্যাস্ট্রোলজার্স রয়েছেন যারা এই ধরনের মানে পার্টিকুলার উচ্ছিষ্ট গণপতির উপাসনা করতে তখন বলে। এবং এটা মোস্টলি যখন ধরো ক্লায়েন্টদেরকে দেয়া হয় এই ধরনের কোনো মন্ত্র, তখন আমরা বাঁশি মুখে করতে বলি, যে উচ্ছিষ্ট যে ফরম্যাটটা যেটা আমি বলছিলাম, হ্যাঁ, তো ব্রাশ না করে সকালবেলা, এটা ইজিয়ার প্রসিডিওর। বাট কেউ এটা কিছু খেয়েও করতে পারে, তবে আমিষ নয়, নিরামিষ কোনো ভোজন, মানে ধরো কোনো মিষ্টি বা এক্স্যাক্টলি আমি বলতেই যাচ্ছিলাম লাড্ডু, তো ওই রকমই কিছু মানে খেয়েও এটা করা যায়। তো নিয়মটাই এটা, প্রত্যেক দেবদেবীকে দেখো ডাকার একটা বিধি আছে, তো বিধিটা অ্যাকচুয়ালি এই রকমই, এই পার্টিকুলার দেবতাকে ডাকার জন্য। এবং শুধুমাত্র যে ধরো দাম্পত্য কলহতে হেল্প হয় তা নয়, এখানে ধরো মেটেরিয়াল ওয়েলথ যাদের ধরো ফ্লাকচুয়েটিভ জীবনে, মানে ধরো টাকা পয়সা আসছে কিন্তু হঠাৎ হুট করে এমন কোনো খরচা করে ফেলছে যাতে ধরো তার পুরো ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে হঠাৎ, ইম্পালসিভ বাই, হ্যাঁ, ইম্পালসিভ নেচারের যারা ধরো,
তো তাদের জন্য এই পার্টিকুলার দেবতার উপাসনা ভালো করা। কিন্তু এবার দেখো এই যে মানে সাধনা বা উপাসনা এগুলো সবার জন্য নয়। অনেকে মন দিতে পারে না। ধরো কোনো ক্লায়েন্টকে কোনো মন্ত্র দেওয়া হলো, তো তারা কিছুদিন করে তারপরে বলছে যে স্যার আর করতে পারছি না, বা আমার ভালো লাগছে না, এটা বা খুব আই এম নট বেশি গেটিং দ্য এনার্জি, যেটা ইউজুয়ালি সাধনার ক্ষেত্রে হয়, এবং এটা কোনোভাবে একটা বাধাও সৃষ্টি হয়। তখন রেমেডি যে সবসময় তোমার কাজ করে যাবে, যে হয়ে যাবে জিনিসটা, সেটা হতে চায় না। তোমার কোথাও না কোথাও ডেস্টিনি ইজ লকড। তো সেইটা ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজার, তারা কিভাবে গাইড করছে, তারা কিভাবে, বা স্পিরিচুয়াল গুরু হোক, তারা কিভাবে গাইড করছেন, সেই অনুযায়ী এটাতেও হেল্প হয়। এবং উচ্ছিষ্ট গণপতির দ্বারা অনেক হোপস অ্যান্ড ডিজায়ারের ফুলফিলমেন্টও করা যায়। মানে ধরো তোমার যে ইচ্ছা, তার কারণ গণপতির আর একটা নামও আছে, এটা হচ্ছে আশাপুরকায়া। তো আশাপুরকায়াও আলাদা মন্ত্র আছে তার জন্য। তো যে কোনো মনোকামনা প্রাপ্তির জন্য গণেশ ঠাকুরকেই ডাকা হয়। মনোকামনা প্রাপ্তির আলাদা, মানে অনেক দেবদেবীকে দিয়েই হয়তো কাজটা করানো যেতে পারে ইন দ্যাট ম্যানার বাই ওয়ার্শিপিং আ পার্টিকুলার গড অর গডেস, কিন্তু মনোকামনা প্রাপ্তির জন্য বেস্ট দেবতা হচ্ছে গণপতি। ওকে, এই যে গণপতির উল্লেখ পাচ্ছি, উচ্ছিষ্ট গণপতির উল্লেখ পাচ্ছি, কেতুর সাথে কানেক্টেড কি কোনোভাবে? হ্যাঁ, কেতুর সাথে কানেক্ট করা হয়, বিকজ কেতুর যে, আগে আমি একটু কেতু সম্পর্কে বলে নিই। তো কেতু, আমার এখানে একটা কোশ্চেন আছে, তুমি বলে নাও, তারপর আমি জিজ্ঞেস করছি। আমি জানি না মানে তোমার অডিয়েন্স কতটা অ্যাস্ট্রোলজি, মানে জানে, দিস ইজ লাইক হাইলি একটু টেকনিক্যাল, জানে। আমি হয়তো অ্যান্সার দেব। তো সোয়ারভানু নামক একটি মানে অসুর ছিল। তো সে কোনোভাবে যখন সমুদ্র মন্থন হয়, তখন ছলে কোনোভাবে সে দেবতা সেজে অমৃত পান করতে যায়। তো এখানে রবি এবং চন্দ্র তার দুপাশে বসে থাকেন, এবং কোনোভাবে বুঝতে পেরে যায় যে এটা কোনো দেবতা নয়। তো এবং দে কমপ্লেন টু লর্ড বিষ্ণু লেটার অন। তো যখন কমপ্লেন করে, তখন মোহিনী অবতার, তোমরা নাম শুনেছ, মোহিনী অবতার হয়ে তার কোনোভাবে তার গলা কেটে দেয়া হয়। তো যতক্ষণে তার গলাটা কেটে দেয়া হয়েছে, ততক্ষণে সে অমৃত পান করে নিয়েছে। সো নাও লাইক ইমর্টাল, অমর। হ্যাঁ, অমর হয়ে গেছে। তো এই সময়, এবং এটারও একটা স্টোরি আছে, যেটা আমরা পেঁয়াজ রসুন নিয়ে কথা বলি। তো বলা হয় মুখ থেকে যে লালাটা ছিটকে মাটিতে পড়েছিল সেই সময়, সেটা হচ্ছে গার্লিক, অ্যান্ড দ্য ব্লাড যেটা স্পিল হয়েছিল, মানে গলা কাটার কারণবশত, সেটা হচ্ছে পেঁয়াজ। তো ওই জন্য এগুলো তামসিক, যেহেতু একটা রাক্ষসের মানে কি বলবো, শরীর থেকে উৎপত্তি হওয়া জিনিস, ওই জন্য অনেক জায়গায় এটাকে ভেজিটেবল হিসেবে ধরা হয় না। এবার যেটা মানে তোমাকে বলছিলাম আমি, যে সোয়ারভানু, হ্যাঁ, সোয়ারভানু, এই যে ইনসিডেন্টটা হয়, যে গলাটা কাটা যায়, তো তারপর থেকেই হচ্ছে গলাটা, মানে মাথার পার্টটা হচ্ছে আমরা রাহু বলে চিহ্নিত করি, যেটা হচ্ছে নর্থ নোড অফ দ্য মুন। বেসিক্যালি ইটস আ শ্যাডো পার্টিকুলার, মানে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে যদি বোঝাতে চাই। এবং বডিটা হচ্ছে কেতু, আমরা কেতু বলে চিনি, সেটা হচ্ছে সাউথ নোড অফ দ্য মুন। এবারে এই যে দুটো নোড অফ দ্য মুন, দে ক্রিয়েট সোলার এক্লিপস, লুনার এক্লিপস, থিংস লাইক দ্যাট, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো তাদের ইনভলভমেন্টের থ্রু হয়। পৌরাণিক কথা অনুযায়ী এটাই আমরা ব্যাখ্যা করে থাকি। তো সায়েন্টিফিক রিজন অনুযায়ী যদি দেখো, তো ওই নর্থ নোড আর সাউথ নোডের যে ছায়া, ওগুলো কোনোভাবে তখন পৃথিবীর ওপর এসে এমন একটা ভাবে, মানে এমন ভাবে পড়ে, যাতে কোনোভাবে সেই সময় মানে আমরা এক্লিপস দেখতে পাই, বা আমরা বলি রাহু খেয়ে নিচ্ছে, বা এরকম আমরা কথা শুনে থাকি। তো ব্যাপারটা এইরকম। তো গলা যেহেতু সোয়ারভানুরও কাটা গেছিল, এবং বিনা গলার যে পার্টটা, যেটা সাউথ নোড অফ দ্য মুন, সেটাকে আমরা কেতু বলি, দেহটাকে। তো সেই, হ্যাঁ, তো সেই কারণবশত গণপতিরও যেহেতু সিমিলার একটা ইনসিডেন্টের জায়গা হয়েছিল লাইফে, অ্যান্ড লেটার অনটা রিকভার হয়, তো ওই জন্য গণপতিকে মেন লর্ড ধরা হয় কেতু। তো যাদেরই কেতুর প্রবলেম লাইফে চলছে, তারা কোনোভাবে গণপতি উপাসনা যদি করতে পারে, তাহলে অনেক তাদের রেকটিফিকেশান সম্ভব, বা আমরা রেমেডি করিয়ে থাকি গণেশ ঠাকুরের মাধ্যমেই। আমরা গণেশ ঠাকুরকে কীভাবে প্লিজ করবে, তার আলাদা আলাদা অনেক উপায় রয়েছে, সেগুলোর দ্বারা কোনোভাবে কেতুর অশুভ প্রভাব আমরা, মানে রিলেটেড রেমেডিস বা প্রতিকার প্রতিবিধানে আমরা
গাইড করি তখন। কেতুর সাথে তো ধূমাবতীও কানেক্টেড, মা ধূমাবতী। হ্যাঁ, সেটা তুমি 10 মহাবিদ্যা চলে যাচ্ছ। এবারে কেতুর সাথে তো কুকুরও কানেক্টেড। সো এনি যাদের মানে 4 পাই যে কোনো জিনিস, মানে টেবিল ধরো বা খাট ধরো, সবই কেতুর প্রতীক। ইভেন কুকুরও তাই। তো সেখানে ফিডিং অফ স্ট্রে ডগস, এটাও আমরা রেমেডি হিসেবে দিয়ে থাকি, এটাও কেতুর রেমেডি। এবার এই যে গণপতি রয়েছে কেতুর সাথে কানেক্টেড, এবং আর একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তুমি বলছো 4 পায়া যে কোনো জিনিস কেতুর সাথে কানেক্টেড। তুমি একটু আগেই বললে যে কেতু রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে গণপতির উপাসনা বা রেমেডি করতে হয়, ডেফিনেটলি। বাট কি করে বোঝা যাবে যে এই যে প্রবলেম, মানে কি কি প্রবলেম কেতুর সাথে রিলেটেড? কেতুর সাথে রিলেটেড যেটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে, যে কোনো বিচ্ছেদের কারক হচ্ছে কেতু। দেখবে আমি আমার ক্যারিয়ারে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারিয়ারে আমি প্রচুর এরকম কেসেস দেখেছি যেখানে মানুষ ক্যাটসাই বলে একটি জেমস্টোন হয়, লাইসোনিয়া অনেকে পড়ে থাকে এবং তারা এসে বলে যে আমার সাংসারিক জীবন ভালো না, বা আমার একটা ডিভোর্স হয়ে গেছে, বা ক্যাটসাই পড়ে আছে তখন, ক্যাটসাই পড়ে রয়েছে। এবারে আমি যে শুধু ক্যাটসাইটাকে দোষ দিচ্ছি তা না, অবভিয়াসলি জন্মছকেও যোগ থাকতে হবে, কিন্তু কোথাও না কোথাও তারা ওই পার্টিকুলার পাওয়ারটাকে এনহ্যান্স করে দেওয়ার জন্য এই প্রবলেম এসেছে, এটাও হতে পারে। মানে ব্যাপারটা দেখো, কেতু ডিটাচমেন্টের কারক, ঠিক আছে? যারা খুব ভালো সাধু সন্ন্যাসী বা সাধনার পথে রয়েছে, তোমার মতো আমাদের মতো, মোক্ষ লাভেরও প্রতীক কেতু। হ্যাঁ, মুক্তি লাভের প্রতীক। তাদের কেতুটা ইনবিল্ট স্ট্রং থাকে বা প্লেসমেন্টটাও সেরকম ভাবেই থাকে। যারা সাংসারিক জীবন যাপন করছে তারা যদি কেতুকে পাওয়ার আপ করে ক্যাটসাই পড়ার মাধ্যমে, সেই ক্ষেত্রে ডিটাচমেন্ট আসবে, সংসারের মানে থেকে বিচ্ছিন্ন হবে বা ডিট্যাচড হয়ে যাবে। এবং দেখো বেসিক্যালি কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটিরও কারক। একদম। তো তুমি যত বেশি হাইলি স্পিরিচুয়াল হবে তখন তোমার সংসার ধর্ম ভালো লাগবে না। হ্যাঁ, ডিটাচমেন্ট হবে। তো এটা ডিটাচমেন্ট সেভাবে। তাহলে সেইখান থেকে ক্যাটসাইটা কেন প্রোভাইড করে আমি আজ অবধি বুঝতে পারলাম না। আমিও দেখেছি অনেকে ক্যাটসাই না, এটা ডিপেন্ড করে। ধরো কি কোনো ধরো উইডো লেডি, সে ধরো আমার ক্লায়েন্ট, তো তাকে আমি ক্যাটসাই তখন রেকমেন্ড করতেই পারি যদি কেতু ভালো ওয়েল পজিশনড হয় চার্টে, বা তার থেকে যদি কোনোভাবে বেনিফিট কিছু নেওয়া যায়। বাট এটা মোস্টলি যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান প্রসেসে অ্যাস্ট্রোলজি করি, সাউথ ইন্ডিয়ায় দে ডোন্ট রেকমেন্ড রাহু কেতুর জেমস্টোন, ইভেন আই ডোন্ট রেকমেন্ড। তো এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দ্য চার্ট, ডায়াগনোসিস কিভাবে হচ্ছে চার্টের কোনো বাচ্চাদের। তুমি তো তার উইডোর কথা বলছো, একজন যিনি হয়তো অন্য দিকে তার মানে অ্যাডভান্সমেন্টের জন্য ভাবছেন, বাট যে সাংসারিক ব্যক্তি সবে সবে বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে তার জন্য মোস্টলি জেমস্টোন অনুযায়ী এটা অ্যাপ্লিকেবল নয়। তার কারণ যত ধরনের ডাইভোর্স বলো বা বিচ্ছেদ বলো, বা বিয়ের পরেও স্বামী স্ত্রী একসাথে থাকছে না, কোনোভাবে অন্য অন্য সিটিতে থাকছে, সেগুলোর জন্য বিভিন্ন রকমের কানেকশনস রয়েছে, সবকটাই কেতু রিলেটেড, মানে না অ্যাটলিস্ট ইন নাডি অ্যাস্ট্রোলজি। ওকে, এই যে পার্টিকুলার ব্যাপারটা তুমি গ্রহণের কথা বলছিলে, আমার যেহেতু অ্যাস্ট্রোলজি খুব ফেভারিট একটা সাবজেক্ট, আমরা সেই বিষয়ে একটু কথা বলে তারপর আমরা পরের টপিকে যাব। সেটা হচ্ছে যে গ্রহণ যোগ বলে একটা দোষ আমরা পাই অনেক ক্ষেত্রে চার্টের মধ্যে, হয় সেই ক্ষেত্রে রবি রাহুর কানেকশন থাকবে অথবা চন্দ্রকেতুর কানেকশন থাকবে। এই কেসটা একটু বলো। দেখো, তুমি যে টার্মটা ইউজ করছো এটা ভেদিক অ্যাস্ট্রোলজির টার্ম, সো ইট ইজ নট রিলেটেড টু মি, প্রথমেই জানাই। বাট স্টিল যেহেতু আমি মানে অনেক বছর মানে ভেদিক অ্যাস্ট্রোলজিও প্র্যাকটিস করেছি, এই মুহূর্তে করি না, তো আমার নিজের পার্টিকুলারলি ওই পার্টিকুলার টেকনিকটা অতটা মানে ভালো লাগেনি কোনোভাবে। তো হ্যাঁ, পার্সোনাল প্রেফারেন্স রয়েছে। তো বেসিক্যালি কেতু যখন ধরো তুমি প্ল্যানেটারি কনজাংশনে নিয়ে আসছো, চন্দ্রকেতু কানেকশন যদি কারোর থাকে, তো এতে তোমার অনেক প্যারানর্মাল ঘটনা তারা দেখতে পেতে পারে। এটা হতে পারে। হ্যাঁ, পজেশনের যোগ এবং দেখতে পাওয়ারও যোগ, ভিজুয়ালি দেখতে পাওয়ার যোগ এটা, এবং এটা সাধনায় সিদ্ধি লাভেরও যোগ, সাথে সাথে এটা ডিভোর্সেরও যোগ। তো এটা ডাইরেক্ট প্রেডিকশন কাউকে করা যাবে যদি কারোর চন্দ্রকেতু থাকে, দ্যাট দিস পারসন ইজ গোয়িং টু গেট আ ডিভোর্স। একদম 100% অ্যাকিউরেট হবে এই প্রেডিকশনটা। বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে অ্যাট টাইমস মানে তারা খুঁজে পায়নি চার্টে, আমাকে সেকেন্ড ওপিনিয়নের জন্য তারা জিজ্ঞেস করেছে যে মানে হোয়াট ইজ দেয়ার ইন দ্য চার্ট, কেন এটা হচ্ছে। এটা দেখতে পাই
না, এটা দেখলেও তারা হয়তো সেই মানে এই হ্যাঁ, পার্সপেক্টিভটা জানতো না যে এই কারণবশত হতে পারে। সিমিলারলি তুমি যখনই দেখবে ধরো কারোর রবি কেতু রয়েছে, তার ইমিউন সিস্টেম ফ্লাকচুয়েটিভ হবে এবং সাথে সাথে তাকে লাইফে হিউমিলিয়েশন অনেক বেশি ফেস করতে হবে। মানে ধরো যেখানেই যাচ্ছে তাকে হয় কেউ দমিয়ে দিচ্ছে বা তার ওপরে কেউ তাকে ডমিনেট করছে অল দ্য টাইম বা হিউমিলিয়েট করছে, ধরো এমন কথাবার্তা বলছে এটা খুব ইনসাল্টিং, ইগো হার্ট হয়ে যাচ্ছে মাঝের মধ্যেই, ইমোশনাল ইমব্যালেন্স রয়েছে, কর্নার করে দিচ্ছে, সাইড লাইন হয়ে যাচ্ছে, এরকম হতেই পারে। আর ইভেন আমি দেখেছি, মানে আমিও একটু চাটফাট দেখি, ঠিক আছে, রবি রাহু যখন একত্রে থাকে না, তাদের হার্ট রিলেটেড প্রবলেম থাকতে পারে, লাইক কোলেস্টেরল রিলেটেড। এটা কোলেস্টেরল রিলেটেড যে প্রবলেমটা তুমি বলছো এটা রবি রাহুতেই দেয় ম্যাক্সিমাম টাইম, এবং যদি রবি কেতু কোনোভাবে হয়ে যায় এটা ভবিষ্যতে আর্টারি ব্লকেজেরও কানেকশন, মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী যে কোনো ব্লকেজকেও আমরা কেতু থেকেই দেখি। আর আরেকটা ব্যাপার, ধরো তুমি দেখলে যে চন্দ্র রাহুর যোগ, সেই ক্ষেত্রে কি হয়? চন্দ্র রাহুর কেসে এটাকে আমরা নাডি অ্যাস্ট্রোলজিতে প্রেত বাধার কানেকশন বলি। ওকে। তো প্রেত বাধার কানেকশানে কি হয়, যেটা সবার প্রথম প্রবলেম হয় সেটা হচ্ছে এদের কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকে না, কনসেন্ট্রেট করতে পারে না প্রপারলি, এবং নজর লেগে যাওয়ার কন্ডিশন অনেক মানে বেশি থাকে তাদের, এবং সাথে সাথে তোমার কোনোভাবে তাদের তোমার তাদের ওপরে কিয়াকারায়া করার চান্সেস বেড়ে যায়, মানে তান্ত্রিক বিচারক্রিয়া। হ্যাঁ, এটা কিয়াকারায়ার পার্টিকুলার কানেকশন। এটা মানে এটা থাকলে কেউ বলতেই পারে যে আচ্ছা এই মানুষটার ওপরে কেউ কখনো কোনো ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি কিছু করতে পারে, এরকম বলা যায়। কারণ দেখো, চন্দ্র ফ্লাকচুয়েটিং, রাহুও প্রচুর পরিমাণে ফ্লাকচুয়েটিং, চন্দ্র ইটসেলফ ফ্লাকচুয়েটিং প্ল্যানেট। মানে অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করে যে কোনটা মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট। চন্দ্র। আমি তো বলবো চন্দ্র, আমার তো মতামত তাই। রাহু কারণ চন্দ্র তো মনের কারক না, এবার চন্দ্র যখন মনের কারক, সেই জায়গাটাই যদি ম্যানিপুলেটেড হয়, চন্দ্র যদি কারোর খারাপ থাকে, ইভেন অন ক্যামেরা হয়তো বলা উচিত হবে না, বাট স্টিল টেন্ডেন্সিও তাদের মধ্যে অনেক বেড়ে যায়। টেন্ডেন্সির পার্টিকুলার কানেকশন আছে। টেন্ডেন্সির কানেকশন হচ্ছে কেতু, মার্স আর চন্দ্র হয় সেম কোনো হাউসে থাকবে ইন কনজাংশন, আর নইলে ত্রিকোণ থেকে ইন কম্বিনেশন নাডি অ্যাস্ট্রোলজি অনুযায়ী। এটা হচ্ছে যদি টেন্ডেন্সি কারোর থাকে এটা বোঝার জায়গা, সেলফ হার্মিং ক্যাপাবিলিটি থাকবে তার মধ্যে, কিন্তু করে নেবে কি না এটা তখন বোঝা যাবে যদি কোনোভাবে লগ্নের সাথে এই কানেকশন কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে সে করতে পারে। মানে ফার্স্ট হাউসেই আছে বলছো? ফার্স্ট হাউসেই আছে বা ফার্স্ট হাউস কানেক্টেড সামহাউ। আমরা অনেক বেশি ইন ডাইভ করছি, অনেক বেশি টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে ব্যাপারটা, বাট ডেফিনেটলি অ্যাস্ট্রোলজির যে বিষয়টা রয়েছে এটা এতটা ইন্টারেস্টিং এন্ড এতটা পদে পদে জিনিসপত্রগুলো মিলে যেতে দেখেছি আমি, আর কিছু বলার থাকে না। আমরা যারা যারা এই তন্ত্র সাধনার মধ্যে ইনভলভ রয়েছি বা যে কোনো সাধনার মধ্যে ইনভলভ রয়েছি, পার্টিকুলারলি আমি যদি দেবী সাধনার কথা বলি, সেই ক্ষেত্রে দেবী সাধনার আগে একজনের উপাসনা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ভৈরব। কাল ভৈরব আমি কনসিডার করতে পারি। ভৈরবের ডিফারেন্ট ফর্ম রয়েছে। এই ভৈরব, এই এনার্জি বা এই ডেইটি, ইনি কে? ইনি কি শিব, শিবের রূপ, নাকি শিবের থেকে অন্য কেউ? সেটা আমাকে একটু বল। দেখো, এটা শিবের ফর্ম, কিন্তু তুমি যেটা বললে একটু আগে যে কোনো ধরনের সাধনার ক্ষেত্রে বা শক্তি সাধনার ক্ষেত্রে আগে এই পার্টিকুলার দেবতার মানে অ্যাপ্লিকেশন দরকার কোনোভাবে বা সাধনা দরকার, এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে কারোর গুরু। তন্ত্র ব্যাপারটা পুরোপুরি গুরুবিদ্যা, তো গুরু যেভাবে তোমাকে গাইড করবে সেভাবে তুমি এগোবে। তো এই পাথটায় যারা ধরো আছে, যারা এই প্র্যাকটিসে আছে, তাদের এটা ডিপেন্ড করবে যে তারা আদেও এই সাধনাটা করবে কিনা। নট নেসেসারি যে শক্তি সাধনা করতে গেলেই দরকার ভৈরবের সাধনা করতে হবে, এরকম ভূমিকা রয়েছে। হ্যাঁ, ভূমিকা রয়েছে, কিন্তু মানে এটা না করলেও অনেক আলাদা অন্য প্রসেস আছে যেটার মাধ্যমে শক্তির দিকে এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তো এখানে যে কোনো ধরো শক্তি সাধনার ক্ষেত্রে যে পার্টিকুলার শক্তিকে আরাধনা করা হচ্ছে, যদি এখন ধরো কেউ মহালক্ষ্মী সাধনা করতে চায়, তো অবভিয়াসলি আগে নারায়ণকে পুজো করতে হবে। শ্রী নারায়ণকে পুজো করার পরে তারপরে গিয়ে যদি তার শক্তি হচ্ছে মহালক্ষ্মী,
তো তাতে কি হবে, সিদ্ধি লাভের চান্সেস বাড়বে, তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাবে সাধনায়। তো আমি টপিকে ফিরে আসি, তুমি যেরকম কাল ভৈরব নিয়ে কথা বললে, তো এখানে একটা গল্প আছে যেটা খুবই মানে নোন গল্প আর কি, যে একবার শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে একটা মানে সিচুয়েশান এরকম হয় যে কে বেশি পাওয়ারফুল। তো এই সিচুয়েশানে তখন একটি মানে আগুনের একটা স্তম্ভ কোনোভাবে তৈরি হয়, এবং ব্রহ্মার তখন 5টা মাথা, ঠিক আছে, এটা বলা হয়, এবং একটা মাথা হচ্ছে অহংকারের প্রতীক, ইগোর প্রতীক, এবং বাকি 4টে হচ্ছে 4 বেদাস দ্যাট উই হ্যাভ। তো এখানে তখন বলা হয় যে মানে ব্রহ্মা নিজেকে বেশি পাওয়ারফুল বোঝাতে চেষ্টা করে কোনোভাবে, এবং বোঝানোর পরে কোনোভাবে ক্রোধের কারণবশত শিব ঠাকুরের মানে একটা কি বলবো অবতার ঠিক নয়, একটা অংশ কোনোভাবে রুদ্র রূপ ধারণ করে, যেটাকে আমরা কালভৈরব বলে চিহ্নিত করছি। তো সেটা কোনোভাবে কালভৈরবের নখের দ্বারা ওই যে ব্রহ্মার যে 5th হেডটা মানে 5 নম্বর যে মাথাটা ছিল সেটা কোনোভাবে বাদ চলে যায় ক্রোধের কারণবশত, ঠিক আছে, মানে কেটে দেন উনি। কেটে দেন উনি। মানে এটা কি ওই ঘটনাটা যেখানে এই স্তম্ভের উৎপত্তি কোথায় সেটা ডিটারমাইন করতে বলা হয়েছে? হ্যাঁ, অনেক মানে এটা কন্ট্রাডিক্টরি, অনেকে অনেকভাবে গল্পটা বলে, তো যে যেভাবে যেটা নেবে, স্তম্ভের শেষ কোথায় তুমি যেটা বলছো গল্পটা ওই রকম, তো সেটাও ব্রহ্মা মিথ্যে কথা হ্যাঁ বলেছিল। মিথ্যে কথা বলেছিল, আমি শেষটা দেখে ফেলেছি বা সামথিং লাইক দ্যাট। তো এবার কিন্তু বিষ্ণু বুঝেছিলেন যে এর কোনো আদি অন্ত কিচ্ছু নেই। এর কোনো আদি অন্ত নেই, এবং উনি মেনে ফেলেছিলেন সেটা। তো তারপরে তো তুমি জানোই যেটা আমি বললাম, তো বিহেডেড করা যেটা মানে যে ওই যে মানে পার্টিকুলার যে 5 নম্বর মাথা ব্রহ্মার, সেটা যখন মানে কোনোভাবে বিহেডেড করে দেয় এই পার্টিকুলার রূপ আর কি, তখন তোমার এই যেহেতু ব্রহ্ম হত্যা একটা বিশাল বড় মানে পাপ। সিন, পাপ, তো সেইটার জন্য তখন কালভৈরবের একটা দোষ প্রাপ্তি হয়, যে সে কোনোভাবে ত্রিলোক ভ্রমণ করবে, এবং ওই যে মাথাটা সেটা তার কপালপাত্র হয়ে যাবে, এবং তিনি তারপরে বলা হয় যে কাশিতে এসে মানে ইন্ডিয়ায় যে মানে ইউপিতে কাশি রয়েছে, তো কাশিতে আসার পরে সে কোনোভাবে পিউরিফিকেশনটা লাভ করে। তো পিউরিফিকেশনটা লাভ করার পরে ওই মানে ওই কারণবশত কালভৈরবকে ক্ষেত্রপাল বলা হয় ওই পার্টিকুলার এরিয়ার। তো হি ইজ দ্য গার্ডিয়ান অফ দ্যাট পার্টিকুলার এরিয়া, কাশী। হ্যাঁ কাশী। তো এবার এখানে এবার কি বলতো, যে টেরিটোরিয়াল ইনস্টিংক্ট সেটা আমরা কালভৈরবের বিভিন্ন ফর্মস রয়েছে, বাটুক ভৈরব নিয়ে তুমি আমাকে পডকাস্টের আগে কথা বলছিলে, তো যে অষ্টভৈরব যে ফর্ম রয়েছে তার মধ্যে একটা ফর্ম আছে বাটুক ভৈরব, উইচ ইজ 5 year old, তার আলাদা গল্প আছে, সেটা অন্য কোনো পডকাস্টে আমরা আলোচনা করব। তো এই যে ফর্মের মানে মেন যে বাহন সেটা হচ্ছে একটা কুকুর। তো এই কালভৈরবের। হ্যাঁ, কালভৈরবের মেন বাহন হচ্ছে কুকুরই ধরা হয়। অন্য অন্য ফর্মের অন্য অন্য বাহন রয়েছে, তো যেরকম রু ভৈরবা রয়েছে, যেটা তোমার হচ্ছে ষাঁড় এক ধরনের, সেটা বাহন। তো যাই হোক, তো এখানে তোমার ভৈরবের মেন বাহন কুকুরই ধরা হয়। তো কুকুরও তুমি দেখবে ইজ টেরিটোরিয়াল টু সাম এক্সটেন্ট, যে একটা পার্টিকুলার এরিয়াকে গার্ড করে, এবং যারা এই ভৈরব সাধনা করে তাদের দেখবে কোনোভাবে কুকুর চলে আসা, কুকুরের প্রতি একটা লাইকিং বা কুকুরের তাদের প্রতি একটা লাইকিং ইত্যাদি থাকে। তো এই জায়গাটাও একটা। তুমি এখানে বললে যে কপালপাত্র হয়ে যাবে ব্রহ্মার যে পঞ্চম মাথাটা রয়েছে সেটা। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি জানতে চাই, তাদের জন্য জানতে চাই, কপালপাত্রটা কি? কপালপাত্র হচ্ছে বেসিক্যালি একটা ভেসেলের মতো জিনিস, বাসন। হ্যাঁ। তো এবার ওটা নিয়ে ঘুরতে ঘুরতে মানে ধরো কোনো ধরো কেউ মানে সাধনাত্মক লেভেলে যখন কেউ যায়, তখন তাকে প্রথমে সবকিছু ত্যাগ করতে বলা হয়, সেটা আমাদের কালচারেও তাই, বুদ্ধিস্ট কালচারেও তাই। তো ওই পাত্রটা বেসিক্যালি হচ্ছে ভিক্ষা করার জন্য, টু সারভাইভ, ঠিক আছে, তুমি কি নিয়ে সারভাইভ করবে, সো ইট ওয়ার্কস লাইক দ্যাট, ইউ ড্রিঙ্ক ইউ ইট থ্রু দ্যাট ভেসেল। তো ওই রকম ভাবেই জিনিসটা চলে, দান নেয় হচ্ছে ওই পাত্রে। আর এটা তন্ত্রের মধ্যে আলাদা দিয়েই তৈরি হয়। হ্যাঁ, মানে এটা তো তাই তুমি বলতে পারো, মানে ইজিলি বোঝানোর জন্য তাই তুমি যেটা মানুষের মাথার খুলি দিয়ে কপালপাত্র তৈরি হয়। তন্ত্রে আলাদাভাবেও অনেক ইয়ে রয়েছে, যেখানে
জারদ সন্তানের মাথাটাকে কপালপাত্র বানাতে হয় পঞ্চমুণ্ডির আসনের, এটা ফার্স্ট স্টেপ অফ দ্যাট পার্টিকুলার তন্ত্র। তো আমি এটা যাচ্ছি না, বাট স্টিল ওটা তুমি টাচ করলে বলে বললাম। আমাদের বেঙ্গলে একটা জিনিস খুব প্রসিদ্ধ এবং প্রচলিত, অনেকে সেটার মাধ্যমে পীড়িত অ্যাজ ওয়েল, অনেকের এর জন্য ক্ষতি হয়েছে এই পার্টিকুলার বিদ্যার জন্য, যেটা হচ্ছে তান্ত্রিক অভিচার ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি। এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ভৈরবের অনেক প্রোটেক্টিভ অ্যাসপেক্ট রয়েছে। ভৈরব ব্ল্যাক ম্যাজিকের থেকে অনেককে বাঁচাতে পারেন। ভৈরবের এই ব্যাপারটা কি? দেখো, ভৈরব ইটসেলফ, যখন তুমি ভৈরব বলছো, তো কাল ভৈরব যে কথাটা আমরা বলছি, কাল মানে হচ্ছে টাইম। তো তোমার টাইমকে চেঞ্জ করানোর ক্ষমতা রাখে যে দেবতা, এবং এর সাথে প্ল্যানেটারি সিগনিফিকেশনসও আছে, যেরকম স্যাটার্ন বা শনির মানে গুরু হচ্ছে ভৈরব ধরা হয়, মানে বেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো সেক্ষেত্রে কি হয়, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন এরকম আছে যেখানে আমরা কাল ভৈরবেরই কোনো পার্টিকুলার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আমরা এই জিনিসগুলো কাটিয়ে থাকি। বাট এরকম নয় যে সব ক্ষেত্রেই সেটা হবে ইকুইভ্যালেন্ট, মানে এরকম নয় যে যে কোনো পার্টিকুলার প্রবলেমে এইটাই সলিউশন, এটা নয়। কানেকশান আমি তোমাকে বলছি বা বোঝানোর চেষ্টা করছি। ধরো কারোর জন্মছকে শনি রাহু একত্রিত রয়েছে, তো শনি রাহু যখন একত্রিত কারোর জন্মছকে হয়, বেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটাকে শ্রাপিত দোষ বলা হয়। এখনকার টার্ম অনুযায়ী বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা এটাকে পিশাচ বাধা অমুক তমুক অনেক কিছু বলছে, বাট এই টার্মটা শাস্ত্রে নেই। পিশাচ বাধা টার্মটা পরে এসেছে, পরে অ্যাস্ট্রোলজাররা সেটা মডিফাই করেছে, হতে পারে। এবারে শ্রাপিত দোষ নাডি অ্যাস্ট্রোলজিতে আলাদা এবং বেদিক অ্যাস্ট্রোলজিতে আলাদা। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক্সে অনেক আলাদা আলাদা রকমের শ্রাপিত দোষ রয়েছে। যেরকম নাডিতে আমরা মঙ্গল রাহু কন্ডিশনে শ্রাপিত দোষ বলে থাকি, হ্যাঁ, তো ওটা আলাদা সেকশন। এবারে এটা তুমি যেটা কোয়েশ্চেনটা করেছো সেটা হচ্ছে পার্টিকুলার এই কম্বিনেশানে সেটা করা হয় কীরকম। তো যাদেরই শনি রাহু কোনোভাবে ইন কম্বিনেশন থাকে বা ট্রাইনে কানেক্টেড বা ইত্যাদি, তো তাদের কি হয়, ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে 1 থেকে 7 বছর বয়সের মধ্যে, মেয়েদের ক্ষেত্রে মানে কন্যা সন্তানদের ক্ষেত্রে 1 থেকে 9 বছরের মধ্যে তাদের কোনো একটা কোনো সেন্সলেস হয়ে যাওয়া বা ব্ল্যাক আউট হয়ে যাওয়া এক্সপিরিয়েন্স হতে পারে। এবং এই প্রেডিকশানটা তো মানে আই এম ভেরি ফেমাস ফর দিস কাইন্ড অফ প্রেডিকশানস। তো আমি খুব বোল্ড প্রেডিকশানস করে থাকি এই ধরনের। তো আজ অবধি আমার কোনো প্রেডিকশান ফেলিওর যায়নি। আমি যাদেরকে জিজ্ঞেস করেছি এরকম হয়েছে, হ্যাঁ হয়েছে। তো দিস ইজ দ্য কানেকশান যেটাকে দেখতে হবে সবার আগে। তো এটা কারোর শরীর খারাপ হয়েও হতে পারে, অনেকের মির্গি কাইন্ড অফ কিছু হয়ে তার মাধ্যমে এটা হতে পারে, বা ব্ল্যাক ম্যাজিক বা অ্যাটাচমেন্ট টু আ পিশাচা, যেরকম বলছিলাম যে এটা পিশাচ বাধাও বলা হয়, সেভাবেও হতে পারে। এখানে ভৈরব কিভাবে প্রোটেক্ট করে? ভৈরব প্রোটেক্ট করে না। এবারে ভৈরবের স্পেসিফিক প্রতিকার আমরা করিয়ে থাকি এই পার্টিকুলার কন্ডিশনে। তো ভৈরবকে কি করা হয়, মানে ভৈরবের যে মেন প্রসাদ যেটা আমরা মানে তাকে দিই, নিবেদন করি, তো সেটার হচ্ছে মানে মদ মাংস ইত্যাদি তাকে দেয়া হয়। এবং এগুলো যেহেতু তামসিক, তো এবং এটা একটি উগ্র দেবতা, সেই কারণবশত আমরা নিজেদের মানে যে পার্টিকুলার নেগেটিভিটিটা এই তামাস থেকে নিয়ে আসি নিজেদের মধ্যে, সেটাকে ত্যাগ করার জন্য আমরা এটা নিবেদন করি এই পার্টিকুলার দেবতাকে। শুধু কাশিতে নয়, সব জায়গায় তাই। মেন প্রসাদই তাই, কাল ভৈরবের মেন প্রসাদই তাই। এবং আমরা স্পেসিফিক রেমেডি অনুযায়ী তখন মদ দিয়েই এই পুজো তাদেরকে করতে বলে থাকি, যে আপনারা এই জিনিসটা এতবার বা এইভাবে করুন, প্রসিডিওর আছে, তার বিধি আছে। তো সেই বিধিগুলো তখন আমরা শেয়ার করি। তো সেটা করলে একটা পার্টিকুলার টাইম স্প্যানের পরে এই যোগটার যে এফেক্ট বার্থ চার্টে সেটা কমে যায় কোথাও না কোথাও। বাট এখানে আরেকটা ব্যাপারও রয়েছে, আকর্ষণ শক্তির ক্ষেত্রে বা কোনো মিস্টিক্যাল পাওয়ারের জন্য স্বর্ণাকর্ষণ ভৈরবেরও উপাসনা করা হয় না। এবার দেখো, তুমি একটু আগে আমাকে যেটা তুমি জিজ্ঞেস করছিলে, যে কোনো শক্তি উপাসনা করার আগে ভৈরবের উপাসনা করা কতটা প্রয়োজন, তুমি আমাকে কোয়েশ্চেনটা করেছিলে। তো ভৈরব যেহেতু প্রোটেকশন এলিমেন্ট হিসেবে আমরা দেখি, ইউজ করি, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা মানে কি বলবো, এটার একটা খারাপ সাইডও আছে। ধরো ভৈরব উপাসনা কেউ স্টার্ট করলো,
তো এটা সবসময় ডাউনফলের দিকেই নিয়ে যায় মোস্টলি সবাইকে। তো কেউ ধরো চাইছে যে আমার লাইফে আপলিফমেন্ট হোক, কিন্তু ভৈরবের এনার্জি ওরকম নয়। আপলিফমেন্ট দেওয়ার মতো এনার্জি ভৈরবের নয়। এটা কোনো বাধা কাটানো হতে পারে, বা কোনো পিশাচ বাধা কাটানো ইন পার্টিকুলার হতে পারে, বা কোনো পার্টিকুলার নেশা বা ইত্যাদি যেটা সে ত্যাগ করতে চাইছে লাইফে, সেটার কারক হতে পারে। কিন্তু মানে কোনোভাবেই ধন সম্পদ ঐশ্বর্যের জন্য ভৈরবের পুজো আরাধনা করা হয় না। একটা পার্টিকুলার রূপ আছে ভৈরবের, যেটার নাম হচ্ছে স্বর্ণ আকর্ষণ ভৈরব। সেই পার্টিকুলার ফর্মকে পুজো আরাধনা করলে তখন এই মেটেরিয়ালিস্টিক দিকটা কোনোভাবে খুলতে পারে, ওপেন হতে পারে তার জন্য। এবং তুমি যে প্রোটেকশন এলিমেন্টের কথা বলেছো, এখানে আমি আরও কিছু অ্যাড করতে চাই। আমি কিছুদিন ধরে, তুমি হয়তো জানো, তোমাকে আমি শেয়ার করেছি আগেও, যে আমি সাউন্ড হিলিংয়ের সাথেও এখন জড়িত। গোয়াতে যেটা করলে, হ্যাঁ, তো সাউন্ড হিলিংয়েরও এরকম কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো টিবেটিয়ান গং ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি। তো গংয়ের মাধ্যমেও আমরা কিছু কিছু চাক্রাসের হিলিং করে থাকি, ডিপেন্ডিং অন দ্য টোন অফ দ্যাট পার্টিকুলার গং। তো এটা কি নোডে টিউনড আছে, সেই নোড অনুযায়ী চাক্রাস, আমাদের যে 7 চাক্রাস আছে, সেটাকে আমরা হিল করি কোনোভাবে। তো এই হিলিংয়ের প্রসিডিওরে টিবেটে কিছু মানে ওখানকার কিছু হ্যান্ডক্রাফটেড গংস রয়েছে, যেগুলোর মধ্যে এরকম ভৈরবের মুখ টুক আঁকা থাকে, মানে এনগ্রেভ করা থাকে। গংস আর মেড মোস্টলি উইথ ব্রাস আর কি। তো সেইটা, হ্যাঁ, ব্রোঞ্জ আর মানে তোমার পিতল বলতে পারো। তো দুটো এলিমেন্ট দিয়েই হয়, বা ওটা 5 মেটাল 4 মেটাল এর মিক্সড হয়, মিক্সডগুলোর দাম বেশি হয়। তো এই যে সাউন্ডটা ওই পার্টিকুলার গং ক্রিয়েট করে, সেটাকেও বলা হয় খুব প্রোটেক্টিভ যখন ওটার মধ্যে ভৈরব চলে আসে। এবার এটা ডিফারেন্ট তোমার ডেইটিজের ওপর দিয়ে এনগ্রেভ করা থাকে অনেক সময়, বা অনেক ইয়ান্ত্রা মাখা থাকে অনেক গংসে। তো গং ইজ ডিফারেন্ট সাবজেক্ট অল টুগেদার। কিন্তু আমি যেহেতু রিসেন্ট এটা করে এসেছি, আই এম লাইক ভেরি ফন্ড অফ গংস মেবি, তো ওই জন্য আমি হয়তো এটা নিয়ে পরে আরও কিছু করতে চাই লাইফে। তো সেটা তোমায় জাস্ট শেয়ার করলাম। সাউন্ড হিলিংয়ে তো এরকম গংস আছে যেগুলো টিবেটিয়ান কালচার থেকে আসে, এবং সেগুলো কোথাও না কোথাও তোমার ভৈরব রিলেটেড। এবং ভৈরবের এরকম ক্ষমতাও আছে যে কোনোভাবে কারোর ওপর যদি মারণ ক্রিয়া হয়ে থাকে বা ইত্যাদি, তো সেখান থেকেও কোনোভাবে সে বাঁচাতে পারে। এবং নারসিমহারও আছে অবভিয়াসলি, বাট দুটো ডিফারেন্ট ডেটিস, তো পাওয়ার অন্যরকম, ঊর্জা অন্যরকম, ওরা অন্যরকম। বললে যে কারোর ওপর মারণক্রিয়া করা হয়েছে সেখান থেকে বাঁচাতে পারে। স্পেসিফিক্যালি আমরা এরকম দুরারোগ্য কোনো ব্যাধি বা এইসবের ক্ষেত্রে আমরা মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে থাকি। এই যে ব্যাপারটা, বা মহামৃত্যুঞ্জয় কবচের ইউজ করা হয়ে থাকার যে ব্যাপারটা, মহামৃত্যুঞ্জয় এটা হচ্ছে তোমার আলাদা ফরম্যাট, তুমি চলে যাচ্ছ। মহামৃত্যুঞ্জয় হচ্ছে যে কোনোভাবে হেলথ রিলেটেড কোনো প্রবলেমে আমরা দিয়ে থাকি। তাতে কোনোভাবে হেলথের ফ্লাকচুয়েশন রয়েছে কারোর, বা অনেক বৃদ্ধ ব্যক্তিত্ব, তার হয়তো জীবনের এখন মেন যে কারণ যে কোনো অ্যাস্ট্রোলজার দেখাতে পারে, তো বেঁচে থাকাই মেন কারণ তার। তো তাদেরকে আমরা মহামৃত্যুঞ্জয় দিয়ে থাকতে পারি। বা ইন জেনারেল হেলথের ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কিছু এফেক্ট রয়েছে, যেগুলো মানে মন্ত্রটা চ্যান্ট করলে, সেটা যে ভাইব্রেশনে বা যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে চ্যান্টেড হয়, সেই পার্টিকুলার নোডগুলো কোথাও না কোথাও মানুষকে হিল করায় তাড়াতাড়ি। সেই কারণবশত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এটা একটা এফেক্ট। ইভেন কোভিডের সময় কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, কোনো জায়গায় এটা নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে, কি মানে মানুষ আইসিইউতে রয়েছে অ্যান্ড পিপল আর চ্যান্টিং মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো এরকম অনেক কিছুই আমরা দেখেছি, ওই সময়ও দেখেছি, এখনও হয়। তো ইট ওয়ার্কস লাইক দ্যাট। মানে এটা কি সাউন্ড হিলিং কনসিডার করতে পারি কিছু কিছু ক্ষেত্রে? হ্যাঁ, সাউন্ড হিলিং তো দেখো আমাদের কালচারে চিরকালই ছিল। তো শ্রীকৃষ্ণের থেকে বড় সাউন্ড হিলার কে আছে পৃথিবীতে আমি জানি না। তো আমাদের তো রয়েছে। এবং দেখো ঘন্টার কনসেপ্ট বলো, শাঁখের কনসেপ্ট বলো, এভরিথিং ইজ দেয়ার ইন সাউন্ড হিলিং। প্রত্যেকটা একটা আলাদা ফ্রিকোয়েন্সির। তো এটা ডিপেন্ড করছে যে কে কীভাবে এই ইউজেজগুলো করছে। মন্দিরে তো ঘন্টা দেখেইছো থাকেই, তো সেটাও সাউন্ড হিলিংয়েরই প্রতীক। তো সেটা আমাদের কাছে অনেক আগের থেকেই ছিল। এটা যে শুধু টিবেটিয়ান কালচার থেকে নিয়ে এসে এখন এটা মডিফাই করা হচ্ছে এরকম নয়, আগের থেকেই ছিল আমাদের কাছে এগুলো। তুমি কালভৈরবের উৎপত্তির একটা পার্টিকুলার ইনসিডেন্ট বললে, বাট অনেকে একটা জায়গাতে কানেক্ট করে বৈষ্ণোদেবীর সাথে কালভৈরবকে বা ভৈরবকে। টু সাম এক্সটেন্ট আমার এই জায়গাটা একটু কন্ট্রাডিক্টরি লাগে। এই ব্যাপারটা কি, মানে এই গল্পটা কি? বৈষ্ণোদেবীর যে তুমি স্টোরিটার কথা বলছো, সেই স্টোরিতে
যাকে ভৈরব বলে উল্লেখ করা হচ্ছে সে হচ্ছে ভৈরব নাথ। সে হচ্ছে গুরু গোরখনাথের শিষ্য অ্যান্ড লাইক ভেরি পাওয়ারফুল উপাসক বলতে পারো। তো স্টোরিটা এরকম, বৈষ্ণো দেবীতে যে মাতার পুজো করা হয় শি ইজ নট দুর্গা, এটা হচ্ছে ত্রিশক্তির থেকে তার উৎপত্তি, ঠিক আছে। এবং সে নিজে শ্রী বিষ্ণুর নাম জপ করতেন এবং কোনোভাবে তিনি যখন মানে মেডিটেট করছেন তার ঊর্জা দেখে কোনোভাবে আকর্ষিত হয় এই ভৈরব নাথ বলে যার কথা আমি উল্লেখ করছি। এবং তখন মানে দেবী বৈষ্ণবী, তো তিনি মানে মেডিটেট করার জন্য একটি পাহাড়ে তখন লুকিয়ে মেডিটেট করেন 9 মাস। অ্যান্ড আফটার দ্যাট উনি কোনোভাবে মানে কালী রূপ ধারণ করে এই মানে যে ভৈরব নাথের কথা বলছি তার গর্দন কোনোভাবে কেটে ফেলেন। এবং যখন এটা কেটে ফেলেন মাথাটা যখন মাটিতে পড়ছে সে সময় মা বলে তাকে মানে রেসপেক্ট দেন, মানে ভৈরব নাথের যে মাথাটা। তো ওটা হওয়ার পরে ওই ঘটনার পরে তখন বলে যে আমার এখানে আমায় যে পুজো করতে আসবে তারপরে যে যদি সে তোমার দর্শন করে তাহলে তার পুরো মানে এন্টায়ার মানে যে এই যে রিলিজিয়াস যে সে ইয়েটায় আসছে মানে পিলগ্রিমেজে আসছে তো সেটা সম্পূর্ণ হবে এরকম। বাট দ্যাট ভৈরব ইজ ডিফারেন্ট, এটার সাথে কাল ভৈরবের কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি আলাদা ডিফারেন্ট স্টোরি। আর এখানে হচ্ছে ত্রিশক্তি আমি যেটা উল্লেখ করলাম এটা হচ্ছে মহাসরস্বতী, মহালক্ষ্মী আর হচ্ছে মা কালী, এই 3 দেবীর মানে ঊর্জা শক্তি রয়েছে হচ্ছে বৈষ্ণো দেবীতে। তুমি যেরকম প্রোটেকশনের কথা বলছিলে এবং আমরা কাল ভৈরব নিয়ে কথা বলছিলাম, তো তুমি যে এত যে ঘটনা তুমি শোনাও তোমার চ্যানেলসে, তো সেখান থেকে তোমার কোনো এরকম উল্লেখযোগ্য ঘটনা আছে যেটা তুমি দেখেছো কি মানে কোনোভাবে কাল ভৈরবের থ্রু কোনো ভালো হতে দেখেছো বা ইত্যাদি কিছু তোমার এক্সপিরিয়েন্সে কোনো পার্টিকুলার ঘটনা এরকম? কাল ভৈরবের থ্রুতে কিনা বলবো না, বাট সুজনদা তুমি এটা জানো তন্ত্র একটা দুমুখী তরোয়ালের মতো, ঠিক আছে, বোথ সাইডে ধার রয়েছে। কোনো ক্রিয়া যদি প্রপারলি না করতে পারে কেউ বা সেখানে কোনো আচার বা রীতির যদি কোনো রকমের কোনো গাফিলতি ঘটে, অনেক ধরনের নেগেটিভ জিনিসপত্র, অনেক ধরনের জিনিসপত্র যারা হয়তো এই দুনিয়ার নয় তারা এই দুনিয়াতে এসে আটকে যায় অ্যান্ড তারা টর্মেন্ট করে। বেসিক্যালি কৌস্তবের আড্ডা, কিউরিওফাইড, এখানে প্রচুর মানুষের ইমেলস আসে, প্রচুর মানুষ ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে কানেক্ট করে, তো আমাদের নাম্বার তো দেওয়াই থাকে। এটা 2025-এর মার্চ এপ্রিলের দিকের কথা বলছি, এই বছর 2025। তো এখানে ব্যাপারটা কি হয়েছে, আমার কাছে রাতে একটা ভয়েস টেক্সট আসে হোয়াটসঅ্যাপ, আননোন নাম্বার, প্লে করেছি। আমি ভেবেছি মানে হাইটাই কিচ্ছু লেখা নেই, জাস্ট একটা ভয়েস আসে র্যান্ডম, কে না কে, ঠিক আছে, ডিপি ফিপি কিছু শো করছে না। আমি চালিয়েছি, একটা মেয়ের গলা, ও বলছে কৌস্তব আমি খুব বিপদে পড়েছি, ঠিক আছে, তুমি প্লিজ আমাকে কল করো, আমি তোমার সাথে কথা বলতে চাই। এবার আমি তো দেখো এরকম টাইপের অনেক ধরনের মেসেজেস বা কলস আসে, আমি সিন করে রেখে দিয়েছি, আমি সেটা নিয়ে আর বাড়াবাড়ি কিছু করিনি বা এগোইনি ওই ব্যাপারটা নিয়ে। দেখি ওই নাম্বার থেকে কল আসছে, ভিডিও কল আসছে, আমি কেটে দিয়েছি। আমি বলছি এত রাতে কল করবেন না, যদি কিছু বলার থাকে আপনি কালকে ওয়ার্কিং টাইমে লাইক 12টা-1টার সময় আপনি যোগাযোগ করুন দুপুরবেলা। বাট সে ইনসিস্টেড যে তুমি ভিডিও কল ধরতে হবে না, তুমি ভয়েস কলটা ধরো অ্যাটলিস্ট, যাতে আমি তোমার সাথে কথা বলতে পারি। হয়েছে এরকম, আমাকে কল করেছে, আমি রিসিভও করেছি। তখন মানে মেয়েটা কাঁদবে না চেল্লাবে আমি বুঝতে পারছি না, এরকম একটা ভয়েস টোনে বলছে তোমার সাবস্ক্রাইবারই হয়তো, ঠিক আছে, সাবস্ক্রাইবারই হবে, আমাকে ওরকম টোনে বলছে। আমি হয়তো বেশিক্ষণ থাকবো না বা বাঁচবো না বা কিছু, ঠিক আছে, আমার প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, আমি এখানে কেন এলাম আই ডোন্ট নো, ঠিক আছে, মানে মানে কোনো পার্টিকুলার রিদমে কথা বলছে না, অনেকগুলো থটস মেয়েটার মধ্যে হয়তো আসছে, সে জাস্ট বলছে, মানে জাস্ট চ্যানেলাইজ করছে ব্যাপারটা, মানে কোনো ক্রোনোলজি নেই ব্যাপারটার মধ্যে। আমি শান্ত করে বলছি কি হয়েছে ব্যাপারটা, বলতে পারছে না, বলছে তুমি প্লিজ ফোন ধরে রাখো, তুমি ফোন রাখলেই হয়তো ওরা চলে আসবে বা ওরা ধরে নেবে বা কিছু। তারপরে আমি কিছু পায়ের আওয়াজ শুনতে পাই,
ঠিক আছে, দরজাতে নক করছে ওই মানে মেয়েটা যে রুমে রয়েছে সেখানে। ওকে, এবং মেয়েটা খুব মানে বলছে যে আমার হয়তো কিছু বন্ধু বান্ধব চলে এসছে, ঠিক আছে তুমি প্লিজ ফোনের মধ্যে থাকো, আমি দরজা খুলবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি না আদৌ আমার বন্ধু না অন্য কিছু। দরজা খুলেছে, দেখেছে ওর বন্ধু বান্ধবরা এসছে। এবার এসেছে তখন আমি লোকজনের গলা শুনে আমি বললাম, ঠিক আছে তাহলে সেফ আছে কেউ। আমার কি জানো তো সুজন, তো আমার মনে হচ্ছিল যে কোনো মেন্টাল প্রবলেম রয়েছে, হ্যালোসিনেট করছে আমি কিছু। শুনে তাই মনে করলাম প্রথমে। হ্যাঁ, হ্যালুসিনেট করছে কোনো কিছু এবং সেটার জন্য ভয় পাচ্ছে। আমি ভাবলাম যে লোকজন এসে গেছে তো লাইফ রিস্কের কোনো ব্যাপার নেই, যদি কেউ বা কিছু থাকে সেরকম কোনো চান্সেস নেই, ভালো কথা। ফোন টোন রেখে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে, সাইলেন্ট করে ঘুমাই ফোন, নয়তো সারা রাত ফোন আসে। সকালে উঠেছি, উঠে দেখি প্রায় 9টার মতো মিস কল ওই সেম নাম্বার থেকে। আমি রিং ব্যাক করেছি যখন, তখন বলছে আমি উত্তর কলকাতার এরকম এরকম জায়গা থেকে, আমি জায়গা ডিটেলস দিচ্ছি না, তুমি একবার আসতে পারবে দোস্ত? এবার দেখো এরকম জায়গাতে যাওয়ার বিভিন্ন ধরনের রিস্ক থাকে। তুমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউব করছো, ট্র্যাপও হতে পারে, তাই না? তা বাট কনভিন্সিং লাগলো আমার কোনো কারণে, আমি গেছি ওই জায়গাটাতে। যাওয়ার পরে ওর রুমের মধ্যে ও ছিল, ওর মা বাবা ছিলেন এবং কিছু বন্ধু বান্ধব ছিল। এবং সেখানে যাওয়ার পর অদ্ভুত একটা ঘটনা শুনি। বেসিক্যালি মেয়েটা এখানে কোথাও, মানে বাইরের মেয়ে, এখানে কোথাও কলেজে পড়ছে, ঠিক আছে, এবং এখানে কোথাও একটা মেসের মধ্যে, মেস না পেইং গেস্ট, বেসিক্যালি একটা বাড়ির পেইং গেস্ট ও সেখানে ভাড়া থাকে একটা রুমের মধ্যেই। এবং ওর সাথে আরও যারা থাকে তারা ছিল না সেই দিনটাতে, যে রাতে আমাকে ফোন টোন করেছিল সেই সময়টাতে কেউ ছিল না, ও একা ছিল, ও বাড়ি ফেরেনি। এবং ওর সাথে বেশ কিছু ধরনের হন্টিংস হয়েছে ওখানে। মানে ধরো রাতে শুয়ে আছে, আয়না আছে, আয়নার থেকে ও বলছে যেটা আমার ফার্স্টে বিশ্বাসযোগ্য খুব একটা মনে হয়নি, বাট তারপরে যা আমি জানতে পেরেছি সেখান থেকে আমার মনে হয়েছে আয়নার ভেতর থেকে মনে হচ্ছে কোনো ভয়েসেস বা উইসপারিং শুনতে পেতো আয়নার মধ্যে। মানে আয়নাতে যদি কেউ তুমি নখ দিয়ে আঁচড়াও যেরকম একটা আওয়াজ হবে, খুব বেশি আওয়াজ হবে না কারণ স্মুথ সারফেস, ওরকম কিছু আওয়াজ শুনতে পেতো। মনে হচ্ছে আয়নাটা যদি কেউ মরমর করে ক্র্যাকস ধরে যেরকম আওয়াজ, ঠিক আছে, সেরকম টাইপের আওয়াজও পাওয়া যেত। মানে কোনো ওই অ্যান্টিক আয়না নয় কিন্তু, ধরো একটা আলমারি রয়েছে, আলমারির সাইডে যে আয়না সেরকম টাইপের আয়না। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ও যখন ঘুমোতো না, ঠিক আছে, ওর বারবার মনে হতো ওর মুখের ওপরে কোনো একটা ফেস রয়েছে এবং সেই ফেসটা ওকে দেখছে। আর খুব বাজে রকমের একটা পোড়া গন্ধ পেতো, মানে পোড়া গন্ধ অ্যাজ ইন। তো এইগুলো তোমাকে যখন কল করেছিল তখন শেয়ার করে? এত কিছু শেয়ার করেন, এটা যখন আমি গেছি তখন এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, ভালো কথা। বেসিক্যালি ওই জায়গাতে যখন এইসব ব্যাপার স্যাপার হয়েছে, আমরা একটুখানি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ বা এইসব করছি। ওর মানে মেয়েটার বেশ কিছু বয়ফ্রেন্ডও ছিল এবং বেশ কিছু ছেলে বন্ধু, মেয়ে বন্ধুও ছিল। আমি ওই জায়গাতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখেছিলাম। কিছু কিছু তো তোমরা জিনিসপত্র দেখে বুঝতে পারো যে এই জায়গাতে কিছু প্রবলেম আছে কিনা, বা কিছু সিম্বলস তোমরা দেখার চেষ্টা করো যে এখানে রয়েছে কিনা। ওই যে আয়নাটা রয়েছে, আয়নাটার পাশে একটা, মানে কি বলবো, একটা টেবিল টাইপের রয়েছে। টেবিল মানে কি বলবো, মানে ওই খাবার টেবিল নয় কিন্তু তক্তা টাইপের, যেখানে কেউ শুতে ফুতে পারবে এরকম টাইপের। এবং সেখানে একটা পার্টিকুলার পিতলের একটা পাত্র রয়েছে, বাট পাত্রটা খুব উইয়ার্ড। যারা তন্ত্র সাধনা করে বা এইসব ফিল্ডের মধ্যে রয়েছে, তুমি দেখলে বুঝতে পারবে ইট ওয়াজ মানে আনন্যাচারাল লেভেল, মানে অকাল্টে ব্যবহার হওয়ার মতো একটা সামগ্রী। কি 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 ছিল? মানে পাত্র ছিল, পাত্রর মধ্যে না বিভিন্ন ধরনের যন্ত্রম আঁকা ছিল। আচ্ছা, যেমন মা কালীর যন্ত্রম হয়, মা কালীর সাথে সাথে ধরো তুমি মহালক্ষ্মীর যন্ত্র, তো এটা তো থাকতেই পারে, এটা তো পূজোর জন্য ব্যবহৃত হতে পারে। হতে পারে পুজোর উইয়ার্ড জন্য। কি? উইয়ার্ড যেটা হচ্ছে ওখান থেকে যে ভাইবসটা আসছে, এবার সেটা তুমি অ্যাস্ট্রোলজি বা কোনো রকমের, এটা পুরোপুরি ইনস্টিংক্ট। অরা দেখে বলছো যে আমি জায়গাটা জানি না এটাকে অরা, বাট আমার ওই জিনিসটাকে দেখে নেগেটিভ মনে ভাইব্রেশন হচ্ছে। ভালো না, ভাইব্রেশন একদমই ভালো না। আর সেটা পাশে হচ্ছে তোমার ওই আয়নার জায়গাটা, ওই জায়গাটারও অরা খুব একটা ভালো না, ভাইবস ভালো না। মানে কি বলতো, আমি ঢুকেছি তো জায়গাটাতে, ঢোকার পরেই আমার সামওয়াট মনে হলো কিছু একটা ব্যাকে ঠেললো। মানে এটা কোনো হাওয়া নয়, কিছু নয়, আমার সামওয়াট মনে হচ্ছে এটা একটা এনার্জির পুশ। আর একটা যেটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে খুব মানে
Uneasy ঠান্ডা, feel করছিল। একটা ঠান্ডা অনুভূতি, ঠিক আছে, একটা আনইজি, যেটা মানে সঙ্গে সঙ্গে হয়নি, বাট আমি যখন ওখানে থাকছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, আমার প্রচন্ড গলা শুকিয়ে আসছিল, মনে হচ্ছিল যে হয় না মানে প্রেশার ফল করছে, ওরকম যে একটা সেন্সেশন, ওরকম টাইপের আনইজি একটা ব্যাপার ফিল হচ্ছিল। ওখান থেকে বেরোই, আশেপাশে লোকজনদের বা বাড়ির ওখানে যে, তুমি কি ইউজুয়ালি এরকম ভিজিটস করো, মানে কোনো ইএমএফ বা কিছু ক্যারি করো নাকি? না মানে না এমনিই ইএমএফ গেছো? বা কিছুই ক্যারি করি না। আমার ফুল যে ব্যাপারটা হয় না, এটা ফুল ইনস্টিংক্টের ওপর, ভাইবসের ওপর। আমি তুমি এনার্জির এমনি হয়তো প্রেজেন্সটা, মানে এই গেছো আর কি জিনিসটাকে ওখানে। মানে আমি জানতাম না কি বলে, আমি রিসেন্টলি আই কেম টু নো এই ব্যাপারটাকে ক্লিয়ার ভয়েন্সি বলে। মানে আমি হয়তো চোখে হয়তো কোনো ভূত বা কেউ এরকম চলে গেল, হয়েছে 2019 সালে হয়েছে, আমি গৌরবদার পডকাস্টেও বলেছি, কিন্তু তোমার চোখে দেখ জন্মছকে কি চন্দ্রকেতু একসাথে আছে? না, নেই। বাট চন্দ্র, আমি বলাটা উচিত হবে না, তুমি জানো হয়তো, 4টে গ্রহ অষ্টম ঘরে রয়েছে আমার, ঠিক আছে, অ্যান্ড সেখান জানি থেকে আমি। অকাল্টের কানেকশনটা। ওই ক্লিয়ার ভয়েন্সের যে ব্যাপারটাতে যেটা বলছিলাম, আমি একটু মানে এলোমেলো ভাবে বলছি, কারণ আমাকে ভেবে ভেবে বলতে হচ্ছে, ওই সময়টা যেহেতু কোনো না, না, স্ক্রিপ্ট নেই that বা I can কিছু, understand. ওই ক্লিয়ার ভয়েন্সের ব্যাপারটা ফিল করতে পারি। এবার আমার পুরো ব্যাপারটা না, বাস্তু বলো, অ্যাস্ট্রোলজি বলো, এইগুলো নিয়ে তো চর্চা করা হয়, এছাড়া জানো মানে সাধারণ ফ্রেজের মধ্যে অনেক কিছু ইনস্টিংক্ট ডেভেলপ করে, সেরকম টাইপের ইনস্টিংক্ট ডেভেলপ করেছে। তো সেই জায়গা থেকে এই ব্যাপারগুলো খুব বেশি, মানে কোনো বিপদ আসতে চলেছে বা কিছু, সেগুলো আগে থেকে বুঝতে পারি। এবারে ওই যে পার্টিকুলার ব্যাপারটা ঘটেছে, আমরা ওই পাত্রটা থেকে খুব নেগেটিভ ভাইবস ছিল, খুব বাজে একটা নেগেটিভ ভাইবস ছিল। আশেপাশের লোকজন বা ওই বাড়িতে আরও যারা থাকতো তাদের সাথে কথাবার্তা বলি, সিনেম্যাটিক কিছুই হয়নি, বাট কথাবার্তা, আর এটা কিন্তু ওপেন অ্যান্ড মানে ইট ইজ আ ওপেন সিক্রেট যে এখানে কিছু একটা হয়েছে, সবাই জানে, কেউ কথাবার্তা বলে না, একসাথে থাকে, খুব একটা প্রবলেম হয় না। এখানে 1989 এরকম একটা সময়তে এখানে কিছু তান্ত্রিক রিচুয়ালস হয়েছিল, এবং সেই যে রিচুয়ালটা হয়েছিল, ঠিক আছে, মানে আমি জানি না এটা আমি খুব কোনো শাস্ত্রে সেরকমভাবে উল্লেখ পেয়েছি বা সেরকমটা না, নিশি দর্শন বলে কিছু একটা প্রক্রিয়া করা হয়েছিল, যাকে আনতে চাওয়া হয়েছিল পজিটিভ মানে পজিটিভিটির জন্য, সে আসেনি, বাট অন্য কেউ চলে এসেছিল। এরকম তো ইনসিডেন্টস হয়। আর আর একটা জিনিস যেটা আমার, যেটা খুব মানে আমার যেটা মনে হয়েছিল, আমার মনে হয়েছিল যে যন্ত্রম যেটা আঁকা হয় কোনো শক্তিকে আহ্বানের জন্য, যন্ত্রমের আঁকাটা কোনো রকম ভাবে হয়তো উল্টো হয়ে গেছে, জিওমেট্রিটা ঠিক হয়নি, জিওমেট্রিটা ঠিক হয়নি, আঁকাটা ঠিক হয়নি, যাকে আনতে চেয়েছিল তার বিপরীত ফোর্সটা এখানে চলে এসেছিল। বললাম না পাত্র, তুমি বললে এটা তো পুজো অর্চনার কাজেও লাগতে পারে, আমি জানি না ওটাতে কোনো রকমের ভুল ছিল বা কিছু। এবার ওখানে বলা হয় বা ওখানে ওরা অনেকেই জানে যে ওই যে আলমারিটা রয়েছে, আলমারির যে কাঁচটা রয়েছে, সেই কাঁচের মধ্যে আয়নার ভেতরে যে জগৎ রয়েছে বা যাই রয়েছে, যেহেতু চলে এসছে, তাকে কিছু না কিছু একটা করতে হবে, আয়নার ভেতরে তাকে লক করে দেওয়া হয়। এবং ওই যে আলমারিটা রয়েছে, সেই আলমারিটাকে কোনোভাবে কিন্তু বাড়ি থেকে সরানো যায়নি, না বেচা গেছে, মানে কে করেছে এটা? কোনো তান্ত্রিক কোনো ছিল তান্ত্রিক বা করেছিল, এবং সে হয়তো মানে ভয়ঙ্করী, যেটা করতে চেয়েছে তার বিপরীত হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে। আলমারিটাকে কোনোভাবে সরাতে পারেনি, কিচ্ছু করতে পারেনি, আলমারিটা অ্যাজ ইট ইজ ওখানেই রয়েছে, এবং ওটার মধ্যে জাস্ট একটা মানে কি বলবো, একটা কাপড় দিয়ে জিনিসটা ঢাকা, আর কিছু এনগ্রেভিংস আমি দেখেছিলাম যে ওখানে মানে রেখে দেওয়ার জন্যই, মানে ওখানে আটকে রাখার জন্যই ওই জিনিসটা করা হয়েছিল, যা আমি সিম্বলিজম দেখে আমি যা বুঝতে পেরেছি। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এরা তো পড়াশোনার জন্য এসেছিল, ঠিক আছে, কাউন্সিলিং হ্যান ত্যান হয়ে গেছে, কয়েকজন বাড়িতে চলে গেছে অ্যাডমিশন নিয়ে, এর থেকে গেছিল যে কলেজ একবার স্টার্ট করে দেবে, মেকআপ ফেকআপ হ্যান ত্যান এইসব ব্যাপার ছিল। তো ওর মনে হচ্ছে যে এখানে একটা আয়নার জাতীয় কিছু বুঝতে পারছে আছে, বাট এটা ঢাকা রয়েছে। তো সেই যেই ওপেন করেছে, আয়নাটা নিজের মুখ দেখেছে, কানেক্ট করে নিয়েছে। এবার এরকম টাইপের যখন কেস হয়েছে, তখন ডেফিনেটলি ক্লিয়ারেন্স ছেড়ে দাও বা অন্য কিছু ছেড়ে দাও, ওর বাবা মা ভাবছে ভাই এখানে তো রাখবো না, ডিপোজিটের টাকা দিয়ে দিয়েছে 2 মাসের অগ্রিম দিয়ে, আর ওই মাসের রেন্ট দিয়ে হয়ে গেছে, ওর ডিপোজিটের টাকা, 1 মাসের রেন্ট সব মারোগুলি, ওখান থেকে মেয়েকে নিয়ে মুভ আউট হয়ে গেছে ফুলবাগানের ওখানে কোনো একটা পিজিতে, তারপরে ওরা রয়েছে। মেয়েটা অনেক পুরনো সাবস্ক্রাইবার, পরে আমি যা জানতে পারলাম।
এবং সে অনেকদিন ধরে দেখে। এবার ওই মোমেন্টে কাকে কানেক্ট করবে বুঝতে পারিনি, আমাকে কানেক্ট করেছে। এখানে অনেক কিছু বলার জায়গা ছিল, ঠিক আছে, অনেক ডিটেলিং ছিল, অনেক কিছু তো সামনে আনা যায় না। সেটা আমি বুঝতে পেরেছি। সেটা এই কেসগুলোকে কিউরিওফাইটে বা কৌস্তবের আড্ডাতে আর্কাইভ কেস বলে ধরা হয়। অনেক কেস স্টাডি রয়েছে যেগুলো আনা হয়নি, আনার কথা চলছে। তবে এর এটা মধ্যে তো একটা আমি কেস। বলবো কি, তুমি যদি এরকম কেসেস রিলেটেড, আমি জানি না যে তুমি এটা করছো, শুনে আমার খুব ভালো লাগলো। আমি এরকম কখনো শুনিনি যে কেস স্টাডি ওরিয়েন্টেড তুমি যে কাজটা করছো। আমার মনে হয় এটা নিশ্চয়ই মানে অনেক মানুষ অ্যাওয়্যার হয় না। পডকাস্ট রিলেটেড, মানে আমি বলবো কি এটা খুবই মানে এক্সক্লুসিভ টু ইউ। আমি এটা প্রথমবার শুনলাম যে কেউ এরকম কেস স্টাডিগুলোকে আলাদা করে আর্কাইভ করছে, শুনে ভালো লাগলো। এবার আমি তোমার থেকে একটা জিনিস জানতে চাই। দেখো, তোমাকে আমি পার্সোনালি অনেক ক্ষেত্রেই দেখেছি, চিনি, তোমার প্রেডিকশন ফেল হয় না কখনো, ঠিক আছে, অ্যান্ড একদম তুখর প্রেডিকশন থাকে। এই যে সুজন্যদা এরকম টাইপের ব্যাপার দেখলে, এবং আমি এটাও জানি যে তুমি অনেককে মন্ত্র দাও, ঠিক আছে, এরকম টাইপের কেসের ক্ষেত্রে, ঠিক আছে, কালভৈরবের কোন মন্ত্রগুলো ইউজ করা যেতে পারে ফর প্রোটেক্টিভ পারপাসেস? মানে তুমি কি ভূত রিলেটেড কিছুর প্রোটেকশন? দেখো, এখানে টেকনিক্যালি তো ভূত ছিল না, কোনো শক্তির যেটা নেগেটিভ এনার্জি, যেটা আমাদের নেগেটিভলি হার্ম করছে, এরকম একটা মন্ত্র যদি বলো, আর যেটা হয়তো সিদ্ধ মন্ত্র নয়, সিদ্ধি করতে হবে না, বাট স্টিল ইন জেনারেল সবাই ইউজ করতে পারবে। যেটা আমি বলবো কোথাও, সেটা কোথাও না কোথাও জাগৃত মন্ত্রই আমি বলবো। তো একটা মন্ত্র আছে, কিন্তু দের ইজ আ পার্টিকুলার ফর্ম অফ ভৈরবা, যেটাকে বলা হয় মানে অষ্টভৈরব। তুমি লাইক 8 ফর্মস অফ ভৈরবার একটা পার্ট। ইট ডাজন্ট বিলং টু কাল ভৈরবা দ্য মন্ত্র, যেটা আমি বলতে চলেছি। এটা হচ্ছে রুরু ভৈরবা, একটা পার্টিকুলার ফর্ম আছে, সেই ফর্মের একটা মন্ত্র আমি বলছি। মন্ত্রটা এইরকম: ওং নমো ভগবতে রুরু ভৈরবায় ভূত প্রেত শয়ে কুরু কুরু হু ফট সোহা। ঠিক আছে, এই মন্ত্রটা যদি কেউ করে তাহলে খুব ফাস্ট প্রোটেক্টিভ কিছু এলিমেন্ট বা কোনো এই পার্টিকুলার যে রুরু ভৈরব যে পার্টিকুলার ফর্ম, তার কোনো প্রোটেকশন সে পেতে পারে। যে কেউ করতে পারবে এটা? যে কেউ করতে পারবে এটা। আর আগে থেকে প্র্যাকটিস করে রাখার কোনো ব্যাপার রয়েছে না? কোনো প্র্যাকটিস করার, যে মোমেন্টে মনে হবে সেই মোমেন্টেই করতে পারবে। হ্যাঁ, এরকম দেখো অন্য অনেক মন্ত্র আছে যেগুলো আমি অন্য পডকাস্টে বলেছি, বাট তুমি স্পেসিফিক মানে ভৈরবের ওপর ফোকাস করছো যেহেতু এই পডকাস্টে, ওই জন্য এটা হচ্ছে স্পেসিফিক রুরু ভৈরবা মন্ত্র ফর মানে এনি কাইন্ড অফ প্যারানর্মাল নেগেটিভ অ্যাক্টিভিটি। ওকে, যে কেউ করতে পারে। একটু ডার্কের দিকে আমরা চলে গেছি, বাট এবার একটু আরো ইন্টারেস্টিং টপিকের মধ্যে আমরা ডাইভ ডাউন করব। সেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। মানুষের পাস্ট, প্রেজেন্ট, ইভেন ফিউচারও বলে দেওয়া যায়। সেটার সঙ্গে সাপ অর্থাৎ নাগেদের একটা খুব কানেকশন, একটা সিম্বলিজম খুব ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায়। অ্যাস্ট্রোলজি এবং সাপের এই সম্পর্কটা কি? দেখো, যেরকম আমরা অ্যাস্ট্রোলজিক্যালি অনেক চার্টে, তুমি নিশ্চয়ই শুনেছো পিতৃদোষ অ্যান্ড এগুলো নিয়ে আমি অনেক অন্য পডকাস্টে কথা বলেছি, অনেক মানে বিভিন্ন লেভেলে কথাবার্তা বলেছি, অনেক ডিটেলড আলোচনা করেছি অনেক পডকাস্টে। তো আমি ওটাতে এখন আর রিপিট করবো না তোমার সাথে। এই মুহূর্তে তুমি যেটা প্রশ্ন করেছো যে নাগ রিলেটেড, তো নাগেদেরও আলাদা শ্রাপ হয়, ঠিক আছে, কার্সেস হয়। আমি এরকম একটা কেস মানে কোনো অন্য পডকাস্টে শেয়ার করেছিলাম। তো তার একটা মানে তোমাকে আমি একটা জাস্ট বোঝানোর জন্য আমি বলছি এখন, যেহেতু আমরা প্রায় পডকাস্টের শেষের দিকে, তো সেই কারণবশত নাগ রিলেটেড অনেক শ্রাপ হয়। যেরকম ধরো কেউ যদি কোনোভাবে কোনো সর্প হত্যা দেখে ফেলে, দ্যাট অলসো ক্যান বিকাম আ কার্স। মানে মানে এরকম হয় যখন এই সাপটাকে কাটানোর জন্য কেউ এটা নিবারণের পুজো করতে যায়, ইটস কল্ড নাগবলি। নাগবলি যখন কেউ করতে যায় এই রিচুয়ালটা, তখন এটার মধ্যে বলা হয়, যখন কেউ করছে এটা প্রসিডিওরের মধ্যে, রিচুয়ালের মধ্যেই এটা বলা হয় যে কখনো কোনো সর্প হত্যা দেখেছো, করতে বলেছো, নিজে করেছো, সব কটাতেই তোমার এই দোষটা লাগবে। এবং এটার কারণবশত নেক্সট জেনারেশনে কারোর না কারোর জন্মছকে কোনোভাবে কালসর্প দোষের
কোনো মানে কিছু প্রকোপ থাকতে ট্রিগারিং পারে। পয়েন্ট অ্যারাইজ হতে পারে। এই তো এই জিনিসটা এবার দেখো আমাদের যে মানে স্পিরিচুয়াল অ্যাসপেক্টেও নাগের অন্য রকম ইয়ে রয়েছে। আমরা মা মনসা কুণ্ডলিনী, বা ইত্যাদি অনেক মানে এরকম দেবদেবীর পুজো করে থাকি, এবং সব থেকে বেস্ট উপায় হচ্ছে শিব ঠাকুরের শরণে চলে যাওয়া। তার কারণ শিব ঠাকুরের গলায় নাগ থাকে, তুমি জানো বাসুকি। নিশ্চয়ই, বাসুকি। তো এবার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে পুরো স্নেকটাকে স্যাটার্ন ধরা হয়, আর এমনিতে রাহু কেতুকে তোমার স্নেকস হেড বলা হয় হচ্ছে রাহুকে, যেটা ড্র্যাগনস হেডও শুনেছো অন্য কালচারে, চাইনিজ কালচারে বলে। তো সেখান থেকে তোমার মানে বডিটাকে কেতু ধরা হয়। তো এনি প্রবলেম, যেটা আমরা মজা করে এটা রাকেশ বলে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি, সো রাহু কেতু হ্যাঁ রাহু কেতু শনি রিলেটেড এনি প্রবলেম, রুদ্রাভিষেকম হচ্ছে ফার্স্ট গো টু অ্যাক্টিভিটি যেটা কারোর করা উচিত। মানে কোনো অ্যাস্ট্রোলজার বা ইত্যাদি তান্ত্রিক অনেক পরের কথা, ইমিডিয়েট যদি কোনো রেসপন্স দরকার থাকে আমি বলবো কি সবার আগে গিয়ে রুদ্রাভিষেক করতে। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টেও রুদ্রাভিষেকের যা ক্ষমতা বলা হয়েছে যে কিছুই করতে পারছে না, তখন একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলে ধরো তারা বিভিন্ন রকম উপায় বলতে পারে এবং তাদের বিভিন্ন রকম চার্জেস তারা নিতে পারে, ডিপেন্ডিং অন লাইক হোয়াট কাইন্ড অফ টেকনিক দে আর ইউজিং, কত তাদের এক্সপিরিয়েন্স, অনেক কিছু হতে পারে। বাট যে কিছুই জানে না বা যার হয়তো কোনোভাবে কিছু করার ক্ষমতা নেই সেই মুহূর্তে, তাদের জন্য রুদ্রাভিষেকম হচ্ছে বেস্ট প্রসিডিওর। এবং তুমি তো নিশ্চয়ই জানো আমরা হর হর মহাদেব তো বলেই থাকি, তো শিব ঠাকুরেরই মানে এই এবিলিটিটা আছে সেটাকে হরণ করার কোনোভাবে ওই মোমেন্টে, এবং শিব ঠাকুর হচ্ছে সব থেকে তাড়াতাড়ি সন্তুষ্ট হন। তো খুব ইজিলি তুমি প্লিজ করতে পারো শিব ঠাকুরকে। তো এনি রিলেটেড প্রবলেমস, কারোর লাইফেও খুব প্রবলেম চলছে, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং অ্যান্ড এভরি কাইন্ড অফ মানে মুন রিলেটেড যে ফ্লাকচুয়েশনগুলো, তো একটু আগে আমরা কথা বলছিলাম চন্দ্র নিয়ে, তো সেগুলো রিলেটেডও কোনো প্রবলেম থাকলে রুদ্রাভিষেকম মাস্ট। এটা করলে অনেক প্রবলেম এমনিতেই মানে একটা এরকম জায়গায় চলে আসতে পারে যে প্রবলেমটা হয়তো আর থাকলো না বা প্রবলেমটা কমে গেল, যার কারণবশত হয়তো কিছুদিন পরে অটোমেটিক সে একটা বেটার পজিশন পেয়ে গেল লাইফে, যার জন্য তাকে হয়তো অ্যাস্ট্রোলজার বা ইত্যাদি দেখাতে হলো না। আজকালকার তো তুমি জানোই যে আমাদের প্রফেশন কিভাবে বদনাম হচ্ছে, তো দেখে খারাপ লাগে অনেক কিছুই, কিন্তু যতক্ষণ দেখো আমার মতো লোক আছে আমি অন্তত প্রফেশনটাকে খারাপ হতে দেব না, এটুকু বিশ্বাস নিজের প্রতি আছে বলে ওই জন্য এতদিন ধরে আমার যা কাজ আমি সেটা করে আসছি এবং সেটা এখনো নিয়ে এগোচ্ছি সেইভাবেই। এক্স্যাক্টলি, ইভেন সেই জায়গাটা তোমার আছে বলেই আমরা আজকে বসে এরকম মানে উইদাউট এনি স্ক্রিপ্ট, উইদাউট এনি টপিক আমরা এটা বোধহয় কনভারসেশন করছি। আমাদের বোধহয় এই পডকাস্ট করার কনভারসেশন হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, আমার মনে আছে, যখন আমরা প্রথম কথা বলেছিলাম। 1.5 বছর আগে। হ্যাঁ 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর কাছাকাছি হবে। তো এরকমই, বাট ইটস হ্যাপেনিং নাও, মানে এটাও একটা ভালো। আমার মনে হয় মানে তোমার সাথে তো মানে আমরা কি বলবো লাইক 24 তো, হ্যাঁ 24-এর মাঝখানে গিয়ে তুমি বলেছিলে যে মামা একটা পডকাস্ট করা যেতে পারে, এবং আমরা সেই সময় থেকে কথাবার্তা বলছি যে হ্যাঁ, এবং আমাদের প্রচুর এই সমস্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে, হতেই থাকে, মানে ইন্টারেস্ট, সেটা তো বটেই। আর আমাকে একটা জিনিস একটু বলো, ক্লিয়ার করো, মানুষ কয়েকটা জিনিস নিয়ে খুব বেশি টেন্স থাকে চার্টের ক্ষেত্রে, আমি যেটা দেখেছি, একটা হচ্ছে মাঙ্গলিক আর একটা হচ্ছে কালসর্প। এবং আমি মাঙ্গলিকের অ্যাসপেক্টে যাচ্ছি না এখন, বাট এই যে কালসর্প দোষ বা কালসর্প যোগ যেটা, এটা মানুষকে কিভাবে এফেক্ট করে? তো দেখো, কালসর্প দোষ একটা জন্মছকে ফর্ম হয় হচ্ছে যখন রাহু কেতু বা মানে রাহু কেতুর যে অ্যাক্সিস হয় সেই অ্যাক্সিসে সবকটা প্ল্যানেট চলে আসবে, 5টা ঘর খালি থাকবে। এবার মোস্টলি কি হয়, অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজাররা বলে যে কোনো ভঙ্গ কালসর্প দোষ আছে, মানে একটা পার্টিকুলার প্ল্যানেট এই অ্যাক্সিসটা ছেড়ে বেরিয়ে গেছে। তো এরকম কোনো কালসর্প দোষ হয় না, যেটা মানুষকে স্ক্যাম করা হয়। মানে আমাদের ভঙ্গ কালসর্প দোষ মানে কি অ্যাকচুয়ালি? মানে কালসর্প দোষ নেই, বাট বলা হয় যে কালসর্প দোষ আছে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি ধরো যে 7টা ঘর রাহু আর কেতুর মধ্যখানে, সেই দিকটা ফিল্ড উইথ প্ল্যানেটস, আর একটা দিক খালি। এবার সেখানে ধরো একটা কোনো পার্টিকুলার প্ল্যানেট ওই অ্যাক্সিসটা ক্রস করে বেরিয়ে গেছে, 1 ঘর বা 2 ঘর এগিয়ে গেছে,
তখন সেই প্ল্যানেটটার সাথে ভঙ্গ কালসর্পদোষ, ধরো চন্দ্র বেরিয়ে গেছে, কারণ বলা হবে যে চন্দ্র ভঙ্গ কালসর্পদোষ রয়েছে চার্টে, বাট এটা কোনো শাস্ত্রের উল্লেখ নেই, কোনো ভঙ্গ কালসর্পদোষ বলে কিছু হয় না, মানে অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো দোষ। এবার সেখানে এটাতে কোনো কালসর্পদোষের রেজাল্ট কিছুই মানে পাবে না, ব্যাড এফেক্ট নেই, কোনো ব্যাড এফেক্ট নেই। এবার নেক্সট হচ্ছে এটা চেক করা দরকার যে ধরো কারো D1 চার্ট বা যেটা লগ্ন কুণ্ডলী, লগ্ন কুণ্ডলিতে ধরো দেখা যাচ্ছে যে মানে রাহু কেতুর অ্যাক্সিসে সব প্ল্যানেট রয়েছে, 5টা ঘরের মধ্যে একটা ঘর এগিয়ে কোনো একটা পার্টিকুলার প্ল্যানেট সরে গেছে, ধরো স্যাটার্ন, কিন্তু সেই প্ল্যানেটটা বক্রি অবস্থায় রয়েছে বা রেট্রোগ্রেড, মানে আগের ঘরের রেজাল্ট দেবে। হ্যাঁ, তো আগের ঘরের রেজাল্টটা 70% আমরা এমনিই ধরবো, সেখানে কালসর্পদোষ ধরা যেতে পারে। 1+2 হচ্ছে আমরা কিছু অন্য চার্টস দেখি, যেরকম ভাওচালিত চার্ট, যেটা থেকে আমরা ভাবের বিচার করি। তো ভাওচালিত চার্ট দু রকমের হয়, একটা নিরায়না ভাওচালিত চার্ট যেটা আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে মানে ইউজ করি, যেটা পুরোপুরি কাস্পের ওপর হয়, তো সেটা বাদ দিয়ে যেটা কাসপাল সাবলট, হ্যাঁ কাসপাল সাবলটস দেখে কৃষ্ণমূর্তি পদ্ধতি ওভাবেই চলে, তো সেটা বাদ দিয়ে ধরো যখন আমরা ভাওচালিত শ্রীপতি আর একটা চার্ট হয়, শ্রীপতি ইজ আ পার্টিকুলার ফর্ম, তো এই চার্টটা যখন আমরা দেখি তখন যদি ধরো ওই প্ল্যানেটটা কোনোভাবে পিছিয়ে আসে, রেট্রোগ্রেড রয়েছে এমনিতেই আমি ধরে নিচ্ছি ওটা কালসর্পদোষ, বাট স্টিল ওটা আবার রিচেক করারও জায়গা রয়েছে, তো সেই রকম হলে তখন মানে ওটাকে কালসর্পদোষই বলা হবে। এবং কালসর্পদোষ টোটাল 12 রকম এর হয়, ডিপেন্ডিং অন রাহুর প্লেসমেন্ট কী আছে, সেই অনুযায়ী 12টা আলাদা আলাদা নাগের নাম আছে, সেই অনুযায়ী কালসর্পদোষ কারোর হয়ে থাকে। এবার এই কালসর্পদোষ ধরো এখন যেরকম একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে, যেরকম অনেক অ্যাস্ট্রোলজাররা এই এক্সাম্পলগুলো দিয়ে থাকে যে অমুক সেলিব্রিটিরও তো রয়েছে, কিন্তু তার তো লাইফে কিছু প্রবলেম হয়নি, তারা কত ফেমাস, তারা কত সাকসেসফুল। তো দেখো গুগল তো আমাদের সবার কাছেই আছে, তো এখানে যে সেলিব্রিটিদের নাম নেওয়া হচ্ছে তারাও এই কালসর্পদোষ নিবারণ পূজা করিয়েছে, হয় কালাহাস্তি, নয় কোনো পার্টিকুলার জ্যোতির্লিঙ্গ, আর নইলে ত্র্যম্বকেশ্বর উইচ ইজ ভেরি ফেমাস ফর কালসর্পদোষ নিবারণ। সচিন তেন্ডুলকর ওখান থেকেই করিয়েছেন। হ্যাঁ, আর তুমি যেটা আমাকে পডকাস্টের আগে জিজ্ঞেস করছিলে যে 27 রকমের হতে পারে, ওটা হচ্ছে বলা হয় মহাকালসর্পদোষ পূজা, ওটাতে বেসিক্যালি 27টা নাগের পুজো করা হয়, সিলভারের নাগ নাগিন দিয়ে ইউজুয়ালি এটা কাটানো হয় যখন, তখন সংকল্পটা শুধু পার্টিকুলার ওই নামেই হয় যে পার্টিকুলার কালসর্পদোষটা পেয়েছে 12 প্রকারের মধ্যে, কিন্তু মহাকালসর্পদোষ পূজার বেনিফিট আলাদা আর নর্মাল কালসর্পদোষ পূজার বেনিফিট আলাদা। নর্মালটা করালে যখন সংকল্প নেওয়া হবে তখন ওই পার্টিকুলার নাগের নাম নেওয়া হবে যে পার্টিকুলার কালসর্পদোষটা কারোর হয়েছে জন্মছকে, এবং সেই পুজোটা ইয়ারলি কন্টিনিউ করতে হয়। সেটা যদি কেউ বলে যে না আমি ইয়ারলি কন্টিনিউ করতে পারবো না, আমার একবারে এটা কোনোভাবে রিমুভাল চাই, তখন মহাকালসর্পদোষ পুজো করানো হয় এবং সেটা 27টা নাগ দিয়ে হয়, তুমি যেটা আমাকে বলছিলে পডকাস্টের আগে। এই যে কালসর্প দোষ, এটা বলা হয় যে কোনো জ্যোতির্লিঙ্গতে গিয়ে কাটানোটা বেটার, এবং কোনো জ্যোতির্লিঙ্গ ছাড়া কোনো ধরনের কালসর্পদোষের নিবারণ হয় না, তার কারণ রাহু কেতু শনি, আমি তোমাকে বললাম যে সাপ যেটা শিব ঠাকুর গলায় থাকে বাসুকি, প্রতীক হচ্ছে পুরো বডিটা হচ্ছে স্যাটার্ন ধরা হয় অ্যাস্ট্রোলজিক্যালি, হেড হচ্ছে রাহু ধরা হয়, টেলের পোর্শন কেতু ধরা হয়, তো যে কোনো মানে রাহু কেতু শনি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে রুদ্রাভিষেকম, আমি আগেই বলেছি কি তোমার এটা যদি মানে করানো হয় তাতে অনেক মানে জিনিসটা ডিজলভ হয়ে যায়, অনেক কিছুই প্রবলেম, তো স্পেসিফিক জ্যোতির্লিঙ্গে গেলেই এই দোষ কাটানো সম্ভব, এবং তার জন্য কিছু বিখ্যাত টেম্পলস রয়েছে, যেরকম ত্র্যম্বকেশ্বরে তো খুব ফেমাস, কালাহাস্তিতে ফেমাস, তো ইত্যাদি এরকম জায়গা রয়েছে যেখানে গিয়ে কেউ কাটাতে। কিন্তু একটা কনসেপ্ট আছে, রাশি অনুযায়ী কোন জ্যোতির্লিঙ্গতে যাবে এবং কালসর্পদোষ কাটাবে বা পূজা করবে, এই ব্যাপারটা অনেকে বলে, এটা কি ঠিক? এটা এখন আবার ট্রেন্ডিং টপিক, এটা খুব ভাইরাল হয়েছে রিসেন্টলি, এরকম কোনো অর্ডার নেই উইচ ইজ টু বি ফলোড। তো এটা যখন ধরো আমি রিসার্চ করছিলাম এটা নিয়ে যে এটা অ্যাকচুয়ালি মূল ব্যাখ্যা কী আছে, কোনো পার্টিকুলার গ্রন্থে বা কোনো অ্যাস্ট্রোলজির বইতে এরকম কোনো উল্লেখ নেই, এটা হচ্ছে যে অর্ডারে জ্যোতির্লিঙ্গ ভিজিট করতে বলা হয় 1 2 3 4 এইভাবে ফরম্যাটে, সেই ফরম্যাট অনুযায়ী আমাদের রাশির যে ফরম্যাট চলে, মেষ রাশি থেকে স্টার্ট হয় আর মিনে শেষ হয়, সেই অনুযায়ী এক একটা রাশির সাথে এক একটাকে ডেজিগনেট করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়, আর কিছু কিছু জায়গায় খালি
মানে নামের ভিত্তিতে কোনোভাবে কোনো প্ল্যানেটকে মানে জয়েন করে দেওয়া হয়েছে। যেরকম সোমনাথ টেম্পল ইজ ফর মুন, বিকজ সোম। নাগেশ্বর তো এখানে রাহুর প্রতিকার হয়, এরকমভাবেও একটা আইডিওলজি আছে। আবার আরেকটা আছে হচ্ছে তোমার পুরো ওই অর্ডার যেভাবে ভিজিট করতে বলা হয়েছে কয়েকটা জায়গায়, সেইভাবে ওটা পুরো মানে রাশি নাম্বার 1 থেকে টিল 12 ওইভাবে ভিজিট করতে বলা হয়েছে। কিন্তু যে কোনো জ্যোতির্লিঙ্গেই ভিজিট করা ইজ আ ব্লেসিং, এবং এটা ঠাকুরের ঈশ্বরের মানে টান না থাকলে হয় না এটা। সো এখানে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষ এই জিনিসটার ফর্মেশন হয়েছে শাস্ত্রীয়ভাবে যদি আমি দেখি বা কনসিডার করি। এই রুদ্রাক্ষ কেন ধারণ করা হয় বা কারা ধারণ করতে পারে, সবাই পারে কি? এটা নিয়েও আমি বিভিন্ন পডকাস্টে অনেক কথাই বলেছি। তো আজকের ডেটে যে জিনিসটা বেচে সেই জিনিসটা সে বেচেই ছাড়বে, এবং সেটার পাওয়ার মানুষকে সে বোঝাবে। তো এখানে রুদ্রাক্ষা ইজ নট ফর কমন পিপল। আমি এরকম প্রচুর কেসেস দেখেছি যেখানে কেউ ধরো কোনো পার্টিকুলার একটা রুদ্রাক্ষ পড়ে রয়েছে, তার সংসার ঠিক করে চলেনি বা তার বিবাহ বিচ্ছেদ হয়েছে, এরকম বিভিন্ন কেসেস দেখেছি, প্রচুর কেসেস দেখেছি। তো যদি কেউ রুদ্রাক্ষ ধারণ করতে চায়, বিভিন্ন মুখী রুদ্রাক্ষের বিভিন্ন আলাদা আলাদা অ্যাসপেক্ট হয় লাইফ অ্যাসপেক্টে, সেগুলো উন্নতি নিয়ে আসতে পারে, কোনো প্ল্যানেটের দুষ্প্রভাবকে কাটিয়ে দিতে পারে, কোনো পার্টিকুলার দেবী বা দেবতাকে আরও কাছে নিয়ে আসতে পারে যখন সেই পার্টিকুলার দেবী বা দেবতাকে সাধনা করা হচ্ছে সেই লেভেলে। কিন্তু এটা তখনই ধারণ করে রাখা উচিত সব সময় যখন সে কিছু নিয়ম পালন করতে পারবে। এটা নট ফর এভরিবাডি। যদি কেউ সাধক হয়, তার লাইফস্টাইল যদি সেরকম হয়, সে যদি একটা সাত্বিক বিচারধারার মধ্যে বাঁচছে, জীবনকে নিয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আমি বলবো শুধু পুজো যে সময় করছে বা যে সময় মেডিটেশন প্রসিডিওরে কিছু এগোচ্ছে, সেখানে আমার মনে হয় এটা করা উচিত। মানে তখন পড়ে থাকুক, বাকি টাইমটা খুলে রাখাটাই বেটার, নইলে নিয়ম ফলো করতে হবে। মানে যারা সাত্বিক, মানে সাত্বিক ভাবে চলছে, না, এবার তো দেখো তন্ত্রের মধ্যে এরকম অনেক কাজ হয় যেগুলো সাত্বিক নয়, একদমই। তো এবার সেই পার্টিকুলার সেন্সে দেখতে গেলে যে ধরো সাধক সে সেটা পড়তে পারে। এবারে এটা পড়লেই কোনো না কোনোভাবে সাংসারিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো রেজাল্ট দেয় না, যারা ধরো পড়েই থাকে। তো একজন ধরো যে একটা ফ্যামিলি লাইফ লিড করছে, তাকে আমি কখনোই এটা রেকমেন্ড করবো না যে সবসময় সে এটা পড়ে থাকুক। আমি কথাটা ইজিলি বোঝালাম এইভাবেই। এর বেশি ব্যাখ্যা দিতে গেলে এটা নিয়ে পুরো একটা পডকাস্ট খালি রুদ্রাক্ষেতেই চলে যাবে। তো তুমি এখানে সুজনদা একটা কথা বললে, সেটা হচ্ছে অনেক সাধক রয়েছেন যেটা মেডিটেশনের সময় রুদ্রাক্ষ ইউজ করেন। এবার মেডিটেশনের যে জায়গাটা, এটার অনেক ধরনের বেনিফিটস রয়েছে, বাট শুধু সাধকরাই যে মেডিটেট করতে পারবেন বা ধ্যান করতে পারবেন সেই ব্যাপারটা নয়। ধ্যান মানুষকে একটা অন্য কনসিয়াসনেসের মধ্যে নিয়ে যেতে সাহায্য করে নিজেকে, কিন্তু সব ধরনের মেডিটেশন আবার সবার জন্য নয়। তো কে কোন ধরনের মেডিটেশনের মধ্যে ইনভলভ হবে? দেখো, সাধনা সবার জন্য নয়। তো এই যে কলিং অফ ডেইটিস বা যেভাবে মানে আমরা তন্ত্র নিয়ে এত কথা বলছি, তো ইয়োগা তো দেখো অনেক দিন আগের থেকেই রয়েছে। ইয়োগার মধ্যে এরকম অনেক ব্রিদিং টেকনিক্স আছে যেগুলো কেউ প্র্যাকটিস করতে পারে। ইভেন এখন এগুলো খুব ট্রেন্ডিংও হয়ে উঠছে, ওয়েলনেস নামে পরিচিত। তো ওয়েলনেস আমি বলবো যারা চাইছে যে জীবনকে আরও বেটার করতে, যারা ফোকাস বাড়াতে চাইছে, অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরোতে চাইছে, তো তারা তুমি নিজেও ত্রাটাক করো, আমাকে বলেছো তুমি, যতটুকু আমার মনে আছে। তো ত্রাটাক উড বি আ বিট টু ডিফিকাল্ট টু ফোকাস অন ফায়ার অ্যান্ড মানে একটু এলিমেন্ট কিছু চলে আসতে পারে স্টিল। তো সবার জন্য নয়, বাট মানে দ্যাট ইজ অলসো ইজি, কিন্তু ওটা এক স্টেপ ওপরে। মানে আমি বলবো কি একদম যে কেউ মানে যারা মেডিটেশন স্টার্ট করতে চাইছে তাদের জন্য বিন্দু মেডিটেশন উড বি দ্য বেস্ট থিং টু স্টার্ট উইথ। তো এখানে কিছুই না, একটা পার্টিকুলার পয়েন্টকে ফোকাস করতে হবে, সেটা যে কোনো একটা সাদা কাগজে কোনো একটা বিন্দু, জাস্ট একটা পয়েন্টকে বা পয়েন্টের ওপরে ফোকাস করতে হবে চোখ দিয়ে, অ্যান্ড চোখের পলক না ফেলে ওটার ওপর ফোকাস করতে হবে।
এবং সাথে সাথে এই ফোকাসটা করতে করতে নিজের ব্রেথ, নিজের অর্গ্যানস, বডি অর্গ্যানস, হাউ দ্য মুভমেন্ট হ্যাপেন্স ইনসাইড দ্য বডি, এই কাইন্ড অফ একটা নেচারে যদি এটাকে যতক্ষণ সে করতে পারবে, চোখের জল যতক্ষণ না পড়বে, অ্যাটলিস্ট ফর 8 মিনিটস ইফ পসিবল, তো সেটা খুবই টাফ ব্যাপার। তো এটা স্টার্ট করলে অ্যাটলিস্ট কোথাও না কোথাও তাদের ফোকাস আপলিফমেন্ট তারা বুঝতে পারবে, এবং সাথে সাথে তাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশন লেভেলস কমে যেতে পারে। এগুলো ছাড়া ব্রিদিং টেকনিক্সের মধ্যে যেটা তোমার অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং, যেটাকে আমরা অনুলোম বিলোম বলি, খুব ইজি, অনেকে ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, সেটা প্র্যাকটিস করতে পারে। স্ট্রেস মানে অনেকটা কমে যাবে, একটু কাম ফিল করবে, সাথে সাথে ভ্রামারি করতে পারে। তো এগুলো ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে। এগুলো আমি বলবো স্টার্ট করার জন্য প্রথমে অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং, দেন ইউ কাম টু ভ্রামারি, অ্যান্ড দেন একটা এরকম ট্রাটাক করতে হবে না, বাট স্টিল বিন্দু মেডিটেশন করে একটা কামনেস সে ফিল মানে যেই করবে সে ফিল করবে, আমার এটা মনে হয়। এবং এটা করা উচিত সবারই, যদি তাদের এই মোটিভেশনটা থাকে যে আমি নেক্সট লেভেলে আমি কিছু সাধনা করতে চাই, সেটার জন্য এটা ইম্পর্টেন্ট। প্লাস যদি কেউ যোগা করে তার জন্য এটা ইম্পর্টেন্ট। তো এইভাবে এগোনো যেতে পারে। আমি একদম যখন ইনিশিয়েশন ফ্যাক্টর আমার 2017 পরের কথা বলছি, 17 আর 19-এর মাঝখানে, আমি তখন যেটা ফলো করতাম সেটা হচ্ছে গাইডেড মেডিটেশন। ঠিক আছে, গাইডেড মেডিটেশনে কি বলতো, ইউ নিড আ গাইড প্রথমে, যে তোমায় গাইড করবে, যোগা নিদ্রা বেসিক্যালি। তো ওই প্রসিডিওরটা মানে সেটা ত্রাটাক করতে করতে ইউ ক্যান হ্যাভ আ গাইডেড মেডিটেশন। তো তোমাকে প্রথমে তুমি কোথাও থেকে না শিখলে এটা করা ডিফিকাল্ট। তো ওই জন্য জাস্ট বিন্দু মেডিটেশন, আর যে করতে পারছে না জাস্ট ব্রিদিং টেকনিক্স তাকে হেল্প করবে। ওকে ওকে, মন্ত্র মেডিটেশন বা এইসব ব্যাপারে আজকে আমি আর যাচ্ছি না, বাট আজকে তোমার সাথে যখন আমি কথা বললাম বা এই সকল বিষয় নিয়ে কথা বললাম, যেগুলো আমরা অফ ক্যামেরা বলতাম, আজকে হয়তো অন ক্যামেরা এগুলো নিয়ে কথা হচ্ছে, অসাধারণ একটা ভাইবস, অসাধারণ কিছু জানতে পারা, এবং এই যে কনভারসেশনটা না, এটা অনেকটা ইন্টারনাল হয়ে গেছে। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনলেন কমেন্ট করে জানাবেন। অ্যাস্ট্রোলজার সুজন্যর পডকাস্ট আপনাদের কেমন লাগলো, আপনারা কি আরও চান সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আর আরেকটা জিনিস বলবো, আজকের এই পডকাস্টটা, অ্যাস্ট্রোলজার সুজন্যর পডকাস্টটা প্রচুর শেয়ার করুন, যাতে অনেক মানুষ অনেক কিছু জানতে পারে, অনেক কিছুর ব্যাপারে অবগত হতে পারে এবং সতর্ক হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড হ্যাঁ, কৌশলের এরকম আরও এপিসোড দেখতে এবং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করবেন।